তোমার মাইক্রোফোনটা বন্ধ আছে, শোনা যাচ্ছে না তোমার কথা, মুখ নড়ছে গুড কিন্তু। ইভিনিং ফ্রেন্ডস। থ্যাংক ইউ। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস। আপনারা গুড ইভিনিং স্যার। হ্যাঁ, গুড ইভিনিং। ক্যামেরাগুলি একটু খুললে ভালো হয়। ক্যামেরাগুলি খুলুন, ভালো লাগবে। ক্যামেরাগুলি খুললে ভালো হবে। যাই হোক, আমরা আবার এক সপ্তাহ পরে আজ এক জায়গায় হয়েছি আবার। আপনাদের বারবার রিকোয়েস্ট করা হচ্ছে ক্যামেরাগুলো খুলতে। হ্যাঁ, কারণ আমরা একটু দেখতে চাই আপনারা ঘুমোচ্ছেন না ক্লাস করছেন, একটু দেখতে চাই। ক্যামেরা একটু খুলুন। আজকে আমরা প্রথমে তো ফার্মাসি আলোচনা করি। আজকে ফার্মাসি আলোচনা আজকে করব না, সামনের সপ্তাহে আবার করব। আজকে আমরা একটা মেডিসিন নিয়ে আলোচনা করব। তো মেডিসিন নিয়ে আলোচনা করা আগে, মেডিসিনটা একটু বড়, সেজন্য আগে মেডিসিনটা আলোচনা করব। ফার্মাসিটা করে হাতে সময় থাকবে না, সেজন্য মেডিসিনটা নিয়েই আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা একটু আলোচনা করি যে আমরা সবাই এত কষ্ট করছি, সময় নষ্ট করছি, তারপরে কাজের থেকে এসেও হুটোপাটা করে ড্রেস চেঞ্জ করে আবার বসে আলোচনা করছি। আমাদের সবার উদ্দেশ্য কিন্তু একটা। কি উদ্দেশ্য? উদ্দেশ্য হলো আমরা প্রতিষ্ঠিত হব, প্রতিষ্ঠিত হব, ভালো চিকিৎসক হব এবং দুস্থ মানুষকে সুস্থ করব এবং তাদের আশীর্বাদ নেব, তাদের ভালোবাসা গ্রহণ করব। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য এটা নয় যে মানুষকে যেমন খুশি তেমন চিকিৎসা করে মোটামুটি একটু উপশম দিয়ে তার কাছ থেকে পয়সা রোজগার করে আমরা বাড়ি গাড়ি করব, এটা আমাদের উদ্দেশ্য নয়। হ্যাঁ, তবে আমাদের প্রয়োজন আছে, পয়সারও প্রয়োজন আছে। পয়সা না হলে আমরা চলবো কি করে? কিন্তু সেই পয়সাটা এমন হওয়া উচিত যে যে পয়সাটা মানুষের কোনো ক্ষতি করবে না, কোনো রুগীর কোনো ক্ষতি করবে না, সেরকম হওয়া উচিত। আমরা চিকিৎসা করতে গিয়ে অনেকে দেখি যে আর্থ্রাইটিস আর্থ্রাইটিস এমন একটা ব্যাপার যে খুব তাড়াতাড়ি সেটা যায় না। কিন্তু কিছু কিছু মানুষ, অসাধু মানুষ দেখি, অসাধু চিকিৎসক দেখি, কিছু স্টেরয়েড জাতীয় ওষুধ দিয়ে মুহূর্তের মধ্যে সেই রোগটাকে তাকে ভালো করে দিচ্ছে। কি হচ্ছে? ওই যে পেশেন্ট, সে কিন্তু জানতে পারছে না যে তার কি ক্ষতি হচ্ছে। সে খাচ্ছে, ভালো ভালো লাগছে, ভালো হচ্ছে, আরও পাঁচজনকে বলছে, তারাও যাচ্ছে, তারা খাচ্ছে, কিন্তু তার বিরাট ক্ষতি হচ্ছে, হার্টের সমস্যা হচ্ছে, কিডনির সমস্যা হবে, সব ধরনের সমস্যা তার দেখা দেবে। সেই জন্য মানুষ, আমরা সেরকম কোনো কাজ করব না। আমরা মানুষকে সুস্থ করব, এটাই আমাদের উদ্দেশ্য থাকবে, এটাই আমাদের ধ্যান থাকবে। তার বিনিময়ে আমরা হ্যাবক কিছু নেব না। আমরা যাতে চলতে পারি তেমন কিছু আমরা তাদের কাছ থেকে নেব। তো এইটাই থাকবে আমাদের উদ্দেশ্য, আমাদের উদ্দেশ্য। তাহলে এই যে কথাগুলি বললাম, এই কথাগুলি একটা কারণ আছে। কারণ হলো আমরা ভালো করে শিখব, তবেই কিন্তু এই কাজগুলি আমরা করতে পারবো। ভালো করে যদি না শিখি তাহলে আমরা কিন্তু এটা করতে পারবো না, ওই অসাধু ব্যবসায়ীদের মতো করতে হবে। কারণ ভালো করে শিখতে হলে আপনাকে
এটাকেই ধ্যান জ্ঞান মনে করতে হবে। তা শিখতে হলে দেখুন সায়েন্স কি বলছে, সায়েন্স বলছে যে একটা কথা বা একটা ব্যাপার একভাবে যদি 21 দিন আপনি সেটা মাথায় রাখেন, মানে 21 দিন একভাবে যেতে যদি শিখে যান বা প্রতিদিন যদি সেটা নিয়ে একবার নাড়াচাড়া করেন, সেটা কিন্তু মাথায় গেঁথে যায়, তাহলে সেটা সহজে ভোলে না। তো আমরা সেটাই বলতে চাইছি যে আমরা প্রতিদিন প্রতিদিন আমরা এই এই আমাদের বই বই আমরা প্রতিদিনই পড়ব, মেডিসিন আমরা প্রতিদিনই পড়ব, আর আলোচনার মধ্যে থাকব। কারণ আজকে যে আলোচনাটা করছি সেই আলোচনাটা আর 5 দিন পরে আমার কিন্তু মনে থাকবে না। কিন্তু যদি আমি টাচে থাকি, আমি যদি রোজই একটু করে এই সঙ্গে থাকি, তাহলে কিন্তু সেটা আমাদের মনে থাকবে। সেই কারণে অনেক অনেক জায়গায় দেখা যায় যে 1 দিন 2 দিন পড়াশোনা করছে আর 4-5 দিন তার সঙ্গে যোগাযোগই নাই। সেই সব ক্ষেত্রে কিন্তু মনে থাকবে না, হয়তো একটা দুটো কথা মনে থাকবে, কিন্তু সব মনে থাকবে না। দেখুন সায়েন্স কি বলছে, সায়েন্সের কথা কিন্তু সব জায়গায় ব্যবহার হয়, যেমন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সব জায়গায় কিন্তু সায়েন্সের এই বিষয়টাকে মাথায় রাখে। কারণ স্কুলকে 1 দিন 2 দিন খুলে রাখলেও হতো, কেন তারা 5 দিন খুলে রাখছে? কলেজগুলিও তো 1 দিন খুলে রাখলে হতো, তারা কেন 5-6 দিন খুলে রাখছে? তার কারণ হচ্ছে প্রতিদিন আমরা এই চাকাটা ঘুরিয়ে যাব, প্রতিদিন প্রতিদিন এই চাকাটা ঘুরিয়ে যাব, তবেই আমাদের মনে থাকবে, তবেই আমরা ভালো চিকিৎসক হতে পারবো, তবেই আমরা ভালো সুস্থ দুস্থ রোগীকে সুস্থ করতে পারবো। তা আমরা যে পড়াশোনার মধ্যে রয়েছি, সেটা কিন্তু এরকম 7 দিনই আমাদের ক্লাস হয়। এই কারণে আমরা এই সায়েন্সটাকে মানি, সায়েন্সটাকে বিশ্বাস করি বলেই আমরা 7 দিনই রেখেছি। 5 দিন হচ্ছে আমাদের অনলাইন আর 2 দিন অফলাইনে ক্লাস হয়, অর্থাৎ 7 দিনই কিন্তু আমরা টাচে থাকতে পারছি। এই কারণেই যে 7 দিনই যদি আমরা টাচে থাকতে পারি, তাহলে কিন্তু আমরা একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবো সবাই। তো আপনাদের সময় নষ্ট না, এটা কিন্তু সময়টাকে অ্যাসেট, এই সময়টা আপনাদের অ্যাসেট, এটা নষ্ট হচ্ছে না, এটা কিন্তু আপনাদের অ্যাসেট। সেই কারণে প্রতিদিন আপনারা ক্লাস করবেন এবং বইয়ের সঙ্গে একটু সম্পর্ক রাখবেন, তাহলে দেখবেন আপনারা ভালো জায়গায় পৌঁছে যাবেন এবং ভালো চিকিৎসক হতে পারবেন। যাই হোক, আমরা 1 মিনিট, আমি একটু 1 মিনিট একটু ডিস্টার্ব হচ্ছে। ডাক্তারবাবু কোথায় একটা ফোন করছে, কথা বলছে, এই ফাঁকে আমি একটা ঘোষণা করছি। আগামী 27 তারিখে দোলযাত্রা, রথযাত্রা উপলক্ষে আমাদের অফলাইনের ঘোষণাটা করা হবে। আমাদের অফলাইনের ক্লাস আগামী মাসের প্রথম শনিবার থেকে শুরু হবে। প্রতি শনি ও রবিবারে আমাদের অফলাইনে ক্লাসগুলো হবে। রুটিন আপনাদের দিয়েছি অফলাইন ক্লাসের। তা যারা কাছাকাছি যারা আছেন, অর্থাৎ ডিস্টেন্সের মধ্যে যারা আছেন, তারা আসবেন। আর যারা দূরে আছেন তাদের জন্য আমাদের বিকল্প একটা ব্যবস্থা থাকবে, আমরা চেষ্টা করব বিকল্প ব্যবস্থা করার জন্য। যাই হোক, আগামী সপ্তাহ থেকে আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে আমাদের অফলাইনের ক্লাসগুলো শুরু হচ্ছে, এবং অফলাইন ক্লাস শুরু হলে আউটডোর ডিসপেন্সারিও চালু হবে, এবং সেই সঙ্গে প্র্যাকটিক্যাল এবং যেটা ডিসেকশন ক্লাসের কথা আমরা ঘোষণা করেছিলাম, সেই সমস্ত ক্লাসগুলো হবে। আমাদের রুটিনও দেওয়া হয়েছে। যাই হোক, আমি ডক্টর শিলকে বলবো তার ক্লাসটা কন্টিনিউ করতে। তো আজকে আমরা
একটা গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করব। মেডিসিনটা সব সময় আমাদের সাহায্য করবে, সব সময়ের জন্য আমাদের সাহায্য করে এই মেডিসিনটা। মেডিসিনটা হচ্ছে নাক্সভোম, নাক্স ভূমিকা। এটা হচ্ছে কুচিলা, কুচিলা ফলের বীজ থেকে তৈরি হয় নাক্সভোম। এই নাক্সভোম নিয়ে আমরা আলোচনা করব। নাক্সভোম হচ্ছে সর্বঘটের কাটালি কলা, পলিক্রেস্ট রেমেডি। এটা হচ্ছে পলিক্রেস্ট রেমেডি। সব রোগের ক্ষেত্রেই, সব অসুবিধার ক্ষেত্রেই আমরা এটাকে প্রথমে আমরা ভাবতে পারি। আর সব থেকে বড় কথা হচ্ছে, যখন আমরা চিকিৎসা করতে মানে টেস্টিং করতে 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 ভাবলাম যে কোন মেডিসিনটা দেব, কোন মেডিসিনটা দেব, তখন কিন্তু এই নাক্স আমাদের হেল্প করে। এই নাক্স আমরা দিয়ে আমরা একটু সময় তার কাছ থেকে চেয়ে নিতে পারি, 1 দিন 2 দিন বা 5 দিন চেয়ে সময় নিতে পারি। এরকম একটা মেডিসিন হচ্ছে নাক্স ভূমিকা। তার নাক্স ভূমিকা আমাদের এই যে সময় চেয়ে নেওয়া বা নাক্স ভূমিকা সব সময় কাজে লাগা, আমাদের তার নাক্স ভূমিকার কতগুলি মানে এক্সেসিভ মানে অতিরিক্ত আছে, সেগুলি আগে প্রথমে বলে নিই, তারপরে একটা একটা করে আলোচনা করব। নাক্স ভূমিকা কি আছে? অতিরিক্ত ঔষধ, পেটেন্ট, সিরাপ, গ্যাসের বড়ি বা ব্যথার বড়ি, সব কিছু অতিরিক্ত খাওয়ার পরে বিভিন্ন রকম সমস্যা হয়। অতিরিক্ত মদ বা মাদকদ্রব্য খাওয়ার পরে বিভিন্ন সমস্যা হয়। অতিরিক্ত হস্তমৈথুন করার পরে আর অতিরিক্ত স্ত্রী সহবাসে করে স্নায়ু দুর্বল দেখা দেয়। অতিরিক্ত রাত্রি জাগা মানে অতিরিক্ত মানে এক্সেসিভ রাত জাগা। আর হচ্ছে অতিরিক্ত মানসিক পরিশ্রম করা, পড়াশোনা করা এবং অতিরিক্ত অলস ভাব। আর হচ্ছে অক্ষুধা, অরুচি, অতিরিক্ত অক্ষুধা, অরুচি। এই এতগুলি অতিরিক্ত কিন্তু নাচ ভূমিকায় আছে। তো অতিরিক্ত ঔষধ, পেটেন্ট, এইটা নিয়ে একটু আলোচনা করি। অতিরিক্ত ঔষধ, অতিরিক্ত পেটেন্ট আমরা স্যার খেয়ে, অতিরিক্ত কি আর একবার একটু বলেন তো। আচ্ছা লিখে নিন তাহলে। অতিরিক্ত ঔষধ, পেটেন্ট, সিরাপ, বাতের ব্যথা, গ্যাসের ট্যাবলেট, আয়ুর্বেদিক, অ্যালোপ্যাথি ওষুধ অতিরিক্ত। অতিরিক্ত হস্তমৈথুন ও স্ত্রী সহবাসে স্নায়বিক দুর্বলতা। অতিরিক্ত মাদক দ্রব্য সেবন। অতিরিক্ত রাত জাগা বা রাত্রি জাগরণ। অতিরিক্ত মানসিক পরিশ্রম, পড়াশোনা। অতিরিক্ত অলস।
অতিরিক্ত মশলাদার খাবার, গুরুপাক খাবার। ঠিক আছে, তাহলে অতিরিক্ত পেটেন্ট, সিরাপ, বাতের ব্যথা, গ্যাসের ব্যথা, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক, ইউনানি প্রচুর পরিমাণে খায়। কেন খায়? তার অনিয়ম করেছে, ঠিক মতো সে খায় না। তারপরে প্রচুর পরিমাণে মশলাদার খাবার খায়, ঝাল খায়। এইসব খাওয়ার পর তার পেটের সমস্যা হয়। কি হয়? সঙ্গে সঙ্গে একটা গ্যাসের বড়ি খেয়ে ফেলে। তারপরে কি হয়? পেটে ব্যথা হচ্ছে, একটা ব্যথার বড়ি খেয়ে নিল। বাতের ব্যথা হচ্ছে, একটা বাতের ব্যথার ওষুধ খেয়ে নিল। তা সিরাপ খেয়ে নিল, কাশি হচ্ছে, সিরাপ খেয়ে নিল। এরকম বিভিন্ন রকম পেটেন্ট ওষুধ অহরহ মানুষ খেয়ে চলেছে। তাহলে কি হয়? এই যে প্রচুর পরিমাণে ওষুধ খাচ্ছে, খাওয়ার পরে তার কি হলো? তার বিভিন্ন রকম সমস্যা তার দেখা দিল এই ওষুধ খাওয়ার পরে। কিন্তু সে বুঝতে পারল না যে এই ওষুধ খাওয়ার জন্য তার এই সমস্যাগুলি এসছে। কিন্তু ওষুধ খাওয়াতেই তার এই প্রত্যেকটা ওষুধের তো পার্শ্ব প্রতিক্রিয়া আছে। সেই দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এই ওষুধ যদি খায়, তাহলে তার পার্শ্ব প্রতিক্রিয়া আছে। সেই পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে বিভিন্ন তার রোগ, বিভিন্ন সমস্যা দেখা দেবে। তারপর একদিন এমন হবে যে তার আর কোনো ওষুধেই কাজ করছে না। তখন কি হবে? তখন দেখবে যে আর ওষুধে যখন কাজ করছে না, তখন সে কোনো এক হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আসবে। এলে পরে তখন সে যদি হোমিওপ্যাথি ডাক্তার অভিজ্ঞ হয়, সে তাকে জিজ্ঞাসা করবে, আপনার এরকম অবস্থা কেন, কী কারণে এরকম হয়েছে, এর আগে আপনি কোথায় কোথায় চিকিৎসা করেছেন, কি কি ব্যবস্থা নিয়েছেন, সবই তার আস্তে আস্তে তার জানা যাবে। আস্তে আস্তে তার কাছ থেকে সবই জেনে নেওয়া যাবে, যেতে সে প্রচুর পরিমাণে সে ওষুধ খেয়েছে, পেটের ব্যথার জন্য প্রচুর ওষুধ খেয়েছে। কিন্তু এই পেটে ব্যথার জন্য প্রচুর ওষুধ সে খেয়েছে, কিন্তু সে জানে না তার পেটে ব্যথাটা কেন হয়েছে, কি কারণে হয়েছে। সে কারণটা শুধু বন্ধ করেনি, কিন্তু দিনের পর দিন সে ওষুধই খেয়ে চলেছে। মূল হচ্ছে কারণ, কজটা তাকে বন্ধ করতে হবে, তবেই সে তা ভালো হবে। ওষুধ খেয়ে তার কোনোদিনই ভালো হবে না। সে যদি দেখা গেল তার পেটে আলসার হয়েছে, সে কি করলো? প্রতিদিনই সে ঝাল মশলা খেয়েই চলেছে। তা আলসার কি তার কমবে না। সে ওষুধ খেয়ে যাবে। কি ওষুধে কি কাজ করবে? ওষুধে কাজ করবে, সে যে খাবারটা খেয়েছে, সেই খাবার যে পেটে গিয়ে অ্যাসিড হচ্ছে, পচে যাচ্ছে, বদহজম হচ্ছে, ও গিয়ে সেই অ্যাসিড হওয়া, বদহজম হওয়াটাকে কমিয়ে দেবে। কিন্তু তার পেটে যে আলসার হয়েছে, আলসারটা কমবে না। তাই সে ওষুধ দিনের পর দিন খেয়ে যাবে, তার আসল কারণটা দূর হবে না। আসল কারণ দূর হতে গেলে তাকে
খাবারে খুব রেস্ট্রিক্টেড থাকতে হবে। তেল, মশলা, ঝাল এগুলি তাকে এড়িয়ে চলতে হবে। তাকে আরও কিছু করতে হবে। কি করতে হবে? সে মানসিক টেনশন থেকে কিছুটা এড়িয়ে থাকতে হবে। রাত জাগা চলবে না, তারপর অনিয়ম করা চলবে না, এইসব তাকে মেনে চলতে হবে। সময় মতো তাকে খেতে হবে এবং যেগুলি তার হজম হবে সেই সব ধরনের খাবারগুলি তাকে খেতে হবে, তবেই তো তার সেই হজম হবে এবং তাহলে তার আলসারটা চলে যাবে। কিন্তু সেটা না করে দিনের পর দিন ওষুধ খেয়ে খেয়ে এমন একটা জায়গায় পৌঁছে গেছে, এখন আর সেই অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক কোনো ওষুধে তার কাজ করছে না। সেই সেই অবস্থায় যদি আসে তাহলে আমরা তাকে এক নার্স ভূমিকা দিতে পারি। এই সমস্যার জন্য তার কি হবে? অতিরিক্ত অনিদ্রার সৃষ্টি হবে। অতিরিক্ত অনিদ্রা শুধু যে খাবার থেকে আসে তা নয়, অতিরিক্ত বা এক্সেসিভ অনিদ্রা কোথা থেকে আসে? এটা বিভিন্ন কারণে আসে। মানসিক ব্যাপার, মানুষের আজকাল আমরা দেখতে পাচ্ছি মোবাইল হাতে নিয়ে সে শুয়ে আছে, ঘুমোচ্ছে না। তার চোখ বুজে আসছে, কিন্তু তা সত্ত্বেও সে মোবাইলটাকে দেখতে 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 12টা, 1টা, 2টো বেজে যাচ্ছে, তারপর সে ঘুমোচ্ছে। এই যে রাত জাগা। তারপরে কোনো স্কুলের বাচ্চা, সে ভাবছে আমি এবার ভালো রেজাল্ট করব, প্রথম স্থান অধিকার করব। সে তার কি করছে? দিনের পর দিন সে রাত জাগছে, দিনের পর দিন সে রাত জেগে পড়াশোনা করছে। কোনো উকিল, সে ভাবছে আমি আমার ক্লায়েন্টকে ভালো করে যাতে বার করে আনতে পারি ওখান থেকে, তারপরে সেই কারণে সে দিনের পর দিন রাতের পর রাত বই পড়ে যাচ্ছে। এই যে রাত জাগা, এই যে অক্লান্ত পরিশ্রম, এই কারণে তার ওই কি হচ্ছে? চোখ বুজে আসছে, ঘুম পেয়ে যাচ্ছে, কিন্তু তবু সে ঘুমোচ্ছে না। তা সে পড়াশোনার দিকে মন রয়েছে, তার মোবাইল দেখার জন্য মন রয়েছে। এই যে কাজগুলি সে করে চলেছে, এই কাজগুলি করার পরে সে এমন একটা জায়গা এসে যাচ্ছে, তখন আর তার ঘুম আর আসছে না, ঘুম আর হয় না। তখন সে অনিদ্রা শুরু হয়ে গেল, তার ঘুম আসছে না। রাত্রে সে বিছানায় শুয়ে থাকছে, শুয়ে থেকে এপাশ ওপাশ করছে। মাথার মধ্যে কত চিন্তা, কত ভাবনা, কত কিছু তার মাথার মধ্যে হতেই থাকে, আর রাত্রে তার ঘুমই আসে না। ঘুমের ওষুধ খেয়েও তার ঘুম আসতে চায় না। তখন সে অ্যালোপ্যাথি ঘুমের ওষুধ খেয়েও তার ঘুম আসতে চায় না, তখন সে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আসে। অভিজ্ঞ চিকিৎসক হলে সে তখন বুঝে, তখন সে প্রথমে নার্স ভূমিকা দেবে। নার্স ভূমিকা দিলে পরে তার ঘুমটা আস্তে 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 ফিরে আসবে। এই যে অনিদ্রা, অনিয়ম, তারপরে অলস ভাব, অলসতার কারণে মানুষের অনেক সমস্যা এসে যায়। এখনকার দিনে মানুষের বেশিরভাগই দেখা যায় পেটে গন্ডগোল, গলা বুক জ্বালা করছে, অম্বল। কেন হয় এগুলি? এটা হওয়ার পিছনে যেমন ফাস্টফুড, জাঙ্ক ফুড, গ্রুপ ওয়ার্ক ধরবো, তেমন অলসতা আর একটা বড় কারণ আছে। আগেকার মানুষে কি করতো? আগেকার মানুষের এত সমস্যা ছিল না, কারণ আগেকার মানুষের পরিশ্রম করত। তারা ওই বাজারে যদি যেতে হতো, অনেকটা হেঁটে তাকে বাজারে যেতে হতো। এখন কি করছে? এখন ঘরের সামনে পেয়ে যাচ্ছে। আগেকার মানুষে একটু বাজার করতে গেলে পায়ে হেঁটে যেতে হতো, এখন পায়ে না, বাইকে করে বাজারে যাচ্ছে। আগেকার মানুষে রুটি বাড়িতে তৈরি করত, এখন রুটি আর তৈরি করছে না, বাজার থেকে কিনে আনছে। আগে মানুষ কি করত? মেয়েরা কি করত? হলুদ বেটে নিত, মশলা বেটে নিত, তারপরে তারা সেই রান্না করত। এই যে মশলা বাটা, এই যে একটু পরিশ্রম, এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকার।
তারপরে কি হবে, মশলায় কি থাকে, বিভিন্ন রকম ভ্যারাইটিস জিনিস থাকে। হলুদে মশলায় বিভিন্ন রকম, অনেক সময় দেখা যায় ইটের গুঁড়োও থাকে, সেটাও থাকে। সেখান থেকেও কিন্তু হাইজিন মেনটেন হচ্ছে না। হাইজিন মেনটেন যদি না হয়, তাহলে খাবারের মাধ্যমে বিভিন্ন জিনিস আমাদের শরীরে ঢুকে পড়ছে, সেখান থেকেও কিন্তু পেটের সমস্যা হচ্ছে, পেটের সমস্যার থেকে অনিদ্রা এসে যাচ্ছে। এই হাইজিনের কথা যখন বললাম, তখন আরেকটু জিনিস বলছি। হাইজিনে সব থেকে বড় হচ্ছে হাত, মানুষের হাত। দেখবেন মানুষের হাতের মধ্যে কিন্তু প্রচুর জীবাণু থাকে। আমরা কি করি, আমরা হাতটা ধুলাম না, এ খাবারটা তুলে খেয়ে নিলাম। দোকানদাররা কি করলো, হাতটা ধুলো না, বিস্কুটটা তুলে দিয়ে দিল, এ কাজ করলো, সে কাজ করলো, ওটা করলো, সেটা করলো। সেই অবস্থায় বিস্কুটটা তুলে দিল, বাদামটা তুলে দিল, খাবারটা তুলে দিল, সেই খাবারটা আমরা খেয়ে ফেলি। ট্রেনের মধ্যে শশা কেটে দিল, হাতটা ধুলো না। তা হাতের মধ্যে প্রচুর জীবাণু থাকে, প্রচুর জীবাণু থাকে। এটা আপনার বিশ্বাস করুন আর না করুন, সায়েন্স কিন্তু এটাই বলছে যে হাতের মধ্যে প্রচুর জীবাণু থাকে। সেটা প্রমাণও দেখিয়ে দিয়েছে। যখন করোনা হয়েছিল, করোনার সময় কিন্তু বলেছিল যে আপনারা হাতটা ভালো করে ধোবেন, হাতটা কিন্তু ভালো করে ধুয়ে তবে কিন্তু খাবারে হাত দেবেন, আর ভালো করে স্যানিটাইজার করবেন। এটা কেন বলেছিল? এটা না বলা, নাও তো বলতে পারতো। কেন বলেছিল? জানে যে মানুষ হাইজিন মেনটেন করে না। তা হাতের মাধ্যমে প্রচুর জীবাণু কিন্তু আমাদের শরীরের মধ্যে প্রবেশ করছে। সেই জীবাণুর থেকে কিন্তু আমাদের পেটে সমস্যা দেখা দিচ্ছে, আর পেটের সমস্যার থেকে আমাদের আলসার হচ্ছে। আলসারের কারণে আমাদের জ্বালা হচ্ছে, অম্বল হচ্ছে, বিভিন্ন কারণে আমাদের ঘুমের ব্যাঘাত হচ্ছে। তা আমরা সেগুলি মেনে চলবো। বাজার চলতি খাবার আমরা কম খাবো। বাজারে যে খাবারগুলি আমরা পাই, যেমন রুটি বাজারে কিনতে পাওয়া যায়, একবার ভালো করে দেখবেন যে যে রুটি তৈরি করছে সে হাইজিন মেনটেন করছে কিনা। সে তো হাইজিন মেনটেন করছে না, যেমন খুশি তেমন অবস্থায় সে খাবারটা তৈরি করছে। বাজারে বিরিয়ানি পাওয়া যায়, দেখবেন যে বিরিয়ানিটা খাচ্ছেন আপনি, সেই বিরিয়ানি ঠিক ঠিক হাইজিন মেনটেন করে করছে কি করছে না। তারপরে সেই এই যে বিরিয়ানিটা আপনি খাচ্ছেন, সেই বিরিয়ানিটা খাবারের আরো সুস্বাদু করার জন্য তার মধ্যে কি দিচ্ছে, তার মধ্যে একটা ভালো একটা কেমিক্যাল দিচ্ছে। সেই কেমিক্যালটা হচ্ছে, নামটা মাথায় ছিল, এক্ষুনি ভুলে গেলাম। কেমিক্যালটা হচ্ছে, হ্যাঁ এক্ষুনি মনে আসবে, বলে দেবো। সেই কেমিক্যাল দিচ্ছে, সেই কেমিক্যালটা কিন্তু খাবারে খুব স্বাদ হবে, কিন্তু মানুষের গোলাবরি স্যার, রোজ রোজ। না, গোলাবারি না, ওটা আর একটা এখন দিচ্ছে খুব খাবারে স্বাদ হওয়ার জন্য। এক্ষুনি ছিল, এক্ষুনি আমি ভুলে গেলাম, বলছি এক্ষুনি মনে পড়বে। তা সেই খাবারে সেই দিচ্ছে। আজিনামোটো স্যার, মিঠা আতর। না, আজিনামোটো, আজিনামোটো, ভেরি গুড, ভেরি গুড। আজিনামোটো কে বললেন? খুবই ভালো, আমাকে মনে করে দিলেন। আজিনামোটো দিচ্ছে খাবারে সুস্বাদু হওয়ার জন্য। এই আজিনামোটো হচ্ছে ভীষণ ক্ষতিকারক, ভীষণ ক্ষতিকারক খাবারে দিচ্ছে। বিরিয়ানিতে দিচ্ছে না, দিচ্ছে। আমরা দেখব এখন কি দেখতে পাচ্ছি, ফলের দোকানে ভিড় কম, বিরিয়ানির দোকানে ভিড় বেশি। তার মানে কি, নিজের পায়ে নিজে কুড়োল মারছি। আমরা স্টাইল করছি, আমরা কি করছি, মানুষকে দেখাচ্ছি আমরা বিরিয়ানি খাই, এটা খাই, ওটা খাই, গল্প করছি, কিন্তু নিজের পায়ে নিজে কুড়োল মারছি। এটা কিন্তু আমাদের আস্তে আস্তে শরীরকে খারাপের দিকে নিয়ে যাবে, দুর্বলের দিকে নিয়ে যাবে। আমরা আস্তে আস্তে এমন একটা জায়গায় পৌঁছে যাব যখন আর কোনো ওষুধে কাজ করবে না। তো আমরা এটা খাচ্ছি। আরও একটু বলি, খাবারের যখন বললাম তখন আর একটু বলি। আমরা যে খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস, কি খাচ্ছি? কোল্ড ড্রিঙ্কস। গাল কাত করে আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। কোল্ড ড্রিঙ্কস খাওয়া যে কত খতরনাক সে আমরা নিজেরাই জানি না। তারপরে আমরা কি খাচ্ছি? দেখা যাচ্ছে এখন দোকানে একরকম লাড্ডু পাওয়া যাচ্ছে, লাড্ডুটা খুব লাল। আচ্ছা আপনারা ভেবে বুঝে বলুন তো,
আর লাড্ডু তো তৈরি করে বোঁদে থেকে। বোঁদেটা যখন তৈরি হয় লাল হয়? লাল হয় না। তাহলে লাল হলো কি করে? লাল হওয়ার কারণে ওর মধ্যে কেমিক্যাল আছে। লাল হওয়া যায়, কিন্তু লাল করা যায়, কিন্তু সেটা আমাদের শরীরে ক্ষতি করবে না। কি কি করলে? যদি যদি কোনো ভেষজের নির্যাস থেকে আমরা কালারটা বের করে এনে যদি ওই খাবারটায় দেই, তাহলে কিন্তু লাল করা যাবে। সে কিন্তু আমাদের কোনো রকম ক্ষতি করবে না। কিন্তু সেই ভেষজের নির্যাস তো অনেক দাম। সেই দাম দিয়ে যদি ওই বোঁদেটা, এই লাড্ডুটাকে লাল করা হয়, তাহলে দোকানদারের লাভ কম হবে, লাভ হবে না। তাই সেটা না করে কেমিক্যাল দিয়ে দিচ্ছে, কেমিক্যাল দিয়ে লাড্ডুটাকে লাল করছে। ওটা আমরা কিন্তু দোকানে গিয়ে কিনে খেয়ে নিচ্ছি। আমরা কিন্তু একবারও ভাবছি না আমরা কি খাচ্ছি, বিষ খাচ্ছি না কি খাচ্ছি। এই যে আমরা করছি, এটা এখান থেকে কিন্তু আমাদের ভীষণ ক্ষতি হচ্ছে। এইসব ক্ষেত্রে আমরা প্রথমে নাক্স ভূমিকা আমরা দিয়ে থাকি, নাক্স ভূমিকা আমরা দেব। আমরা কোথা থেকে চলে আসলাম? অলসের থেকে এখানে চলে আসলাম। অলস আমরা কি করছি? আমরা শারীরিক কোনো পরিশ্রম করি না। সব সময় আমরা ভাবি যে আরাম কোথার থেকে আসে, আরাম করব, আমরা শারীরিক পরিশ্রম করব না, সারাদিন কোনো কাজ করব না, সন্ধে হলে টিভির সামনে গিয়ে সিরিয়াল দেখব। এই শারীরিক পরিশ্রম না করে দিনের পর দিন আমরা অলসভাবে দিন কাটাচ্ছি। এটাও কিন্তু আমাদের অলসতার কারণেও আমাদের শরীর অসুস্থ হয়ে পড়ছে। অলসতার কারণেও আমরা কিন্তু স্বাস্থ্যের পেটের সমস্যা এসে যাচ্ছে। এক্ষেত্রেও কিন্তু আমরা নার্স ভূমিকা দেব। আর একটা বিষয় হচ্ছে মাদক দ্রব্য। এখন এটা হচ্ছে মানুষের একটা খুব প্রিয় খাবার। এই মাদক দ্রব্য যদি আমরা বেশি পরিমাণে খেয়ে ফেলি, তাহলে কি হবে? আস্তে 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 আমরা লিভারের প্রবলেমে পড়ে যাব, লিভার সমস্যা দেখা দেবে। একটা সময় লিভার থেকেই আমরা কিন্তু পেটের সমস্যা ভুগবো, এবং পেটের সমস্যার থেকে লিভারও একদিন এমন হয়ে যাবে, অকেজো হয়ে যাবে, লিভার আর কাজ করতে চাইবে না। তারপরে আসছি আমরা কি মানসিক পরিশ্রম। তো বললাম পড়াশোনা, প্রচুর পরিমাণে পড়াশোনা করছে। তারপরে এলাম আমরা গুরুপাক দ্রব্য, সেটা বললাম কি মশলা জাতীয় খাবার। তারপরে আমরা কি খাই? ফাস্টফুড, জাঙ্ক ফুড এসব খাই। তারপরে এলাম আমরা হস্তমৈথুন আর স্ত্রী সহবাসে আমরা প্রচুর পরিমাণে আমাদের শরীর থেকে বীর্যক্ষয় হয়ে যায়। সেই বীর্যক্ষয় হলে শারীরিক দুর্বলতা দেখা দেয়। সেখান থেকেও আমরা, সেক্ষেত্রেও আমরা কিন্তু নার্স ভূমিকা ব্যবহার করতে পারি। তাই নার্স ভূমিকার থেকে আমরা আর কি হয়? কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। কোষ্ঠকাঠিন্য, এই যে আমরা খাচ্ছি খাবার, আমরা খাচ্ছি খাবার থেকে যে খাবারগুলি আমাদের অরুচি এসে যায়, তখন কি খাই? ঝাল খাই, তেতো খাই, টক খাই বেশি করে। কিন্তু কোষ্ঠকাঠিন্য হওয়ার মূল কারণ হচ্ছে আমরা যে খাবারগুলি খাচ্ছি সেই খাবারে কিন্তু সার ও অসার, মানে ফাইবার। সার আর অসার। সারটা কি? যে খাবারগুলি খাচ্ছি সেখানে কিন্তু সার জাতীয় খাবারগুলি আমাদের শরীরে কাজে, অসারগুলি কিন্তু আমাদের মল রূপে বেরিয়ে আসে। তাহলে আমরা যদি সঠিক খাবার না খাই, ফাইবারযুক্ত খাবার না খাই, তাহলে অসারতা আসবে না, মল ঠিকমতো ত্যাগ হবে না। কিন্তু আমাদের শরীরে এমন একটা জায়গায় পৌঁছে যায়, তখন আমরা মুখের স্বাদের জন্য ঝাল মশলা এইসব বেশি খাই, তাহলে দুটো খেতে পারবো, তাই ওইটা খাই। যার ফলে ফাইবার জাতীয় খাবার কম খাওয়ার জন্য আমাদের বা কি হয়, তখন আমাদের মল ত্যাগের একটা প্রবলেম এসে যায়। মল ত্যাগে কি হয়? মল তখন শুষ্ক হয়, কঠিন হয় এবং শক্ত হয়। মল ত্যাগ করতে গিয়ে আমাদের কি হয়? তখন মল ত্যাগ করতে গিয়ে মল অল্প একটু হয়, আবার আসে, আবার একটু হয়, আবার আসে, আবার যায়, আবার একটু হয়। এই মল ত্যাগ করতে গিয়ে কিন্তু কি হয়? পেশেন্ট কিন্তু উপশম বোধ করে যে সে যদি একটু মল ত্যাগ করতে পারে, তাহলে কিন্তু তার একটু উপশম হবে। সে কিন্তু আবার মল ত্যাগ করার জন্য আবার যায়, আবার একটু হলে তখন সে উপশম বোধ করে। এই জন্য বারে বারে যায়, মল ত্যাগ করলে তার উপশম হয়। আবার একটা জিনিস কি হয়? বমি 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 ভাব হয়, বমি হয়। পেটের সমস্যার জন্য বমি হয়। বমি হলে কি হয়? সে মনে করে যে আমি যদি একটু বমি করতে পারতাম, তাহলে কিন্তু আমার সব সমস্যা, গলা বুক জ্বালা সব চলে যাবে। তাই কি হয়? গলায় আঙ্গুল দিয়ে
সে বমি করার কথা ভাবে। এই বমি কিন্তু আমরা কি দেখব, যদি বমি বমি ভাব এবং বমি করে উপশম হয় না, তাহলে কিন্তু সেখানে আমরা ইপিকাক ভাববো। আর বমি বমি ভাব হয়ে যে বমি হলে উপশম বোধ করা যায়, আর উপশমের জন্য গলায় আঙ্গুল দিয়ে বমি করে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা নাক্স ভূমিকা ভাববো। তাহলে বমি 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 ভাবে কিন্তু দুটো সিমটম, দুটো মেডিসিন আমরা মাথায় রাখবো। একটা হচ্ছে গলা বুক জ্বালা করছে, অস্থির হয়ে যাচ্ছে, পেশেন্ট মনে করছে আমি যদি একটু বমি করতে পারতাম তাহলে উপশম হবে। সে কি করে, গলায় আঙ্গুল দিয়ে বমি করে, এবং সত্যি করে এই গলায় আঙ্গুল দিয়ে বমি করলে কিন্তু সে একটু উপশম বোধ করে। আর ইপিকাক ইপিকাক কিন্তু সবসময় তার বমি বমি ভাব, বমি হলেও কিন্তু তার উপশম বোধ হবে না। দুটো মেডিসিন আলাদা, মাথায় রাখতে হবে এটা। আর হচ্ছে পায়খানা, পায়খানা কি হবে, বেগ আসবে, তাড়াতাড়ি করে গেলে একটু পায়খানা করলেই কিন্তু তার উপশম বোধ হবে। এক্ষেত্রে কিন্তু মাকসল আবার উল্টো, মাকসলে কিন্তু পায়খানা উপশম হয় না। সে কি হয়, পায়খানায় গিয়ে বসে থাকে, ভাবে আরেকটু হবে, আরেকটু হলে মানে ভালো হতো, উঠে দাঁড়াবে, দাঁড়িয়ে আবার ভাববে না আরেকটু হলে মনে হয় ভালো হতে, আরেকটু বসি। সে কিছুতেই তার উপশম বোধ হয় না মাকসলের। আর নাক্সভোমে কি হয়, নাক্সভোমের একটুখানি পায়খানা হয়ে গেলে সে উপশম বোধ করে। সেই জন্য নাক্সভোম কি হয়, নাক্সভোমের তিনটে জিনিস কিন্তু সে মনে করে যে আমি যদি একটু ঘুমোতে পারতাম তাহলে কিন্তু আমার এই রোগ বা এই কষ্টের থেকে আমি উপশম পেতাম। আবার মল ত্যাগ করার সময় যদি মনে মনে করবে আমার একটু মল ত্যাগ করতে পারতাম তাহলে কিন্তু আমি এই কষ্টের থেকে উপশম পেতাম, আমি ভালো বোধ করতাম। বমি বমি ভাবে আমি যদি একটু বমি করতে পারতাম তাহলে কিন্তু আমি এই কষ্টের থেকে উপশম পেতাম, আমি ভালো বোধ করতাম। এই হচ্ছে নাক্সভোমের লক্ষণ। নাক্সভোম কিন্তু প্রচণ্ড শীতকাতর, প্রচণ্ড শীত, সে এত শীতকাতর, সে এই শীতকাতর কিন্তু আরেকটা মেডিসিনে আছে, সেটা হচ্ছে হেপার সালফার। শীতকাতর যে হেপার সালফারে আছে তা নয়, শীতকাতর ক্যালকেরিয়াকার, শীতকাতর সরিনাম, শীতকাতর আপনার সাইলেসিয়া, শীতকাতর এই সে থুজাতে শীতকাতর আছে, ক্যালিকার্বে শীতকাতর আছে, এরকম অনেক মেডিসিনে শীতকাতর আছে। কিন্তু হেপার সালফারের শীতকাতর প্রচণ্ড। আর ইসে আপনার এই নাক্সভূমিকও প্রচণ্ড শীতকাতর। নাক্সভূমিকার পেশেন্ট কিন্তু খুব রাগী, খুব ক্রুদ্ধ। রাগ কীরকম, প্রচণ্ড রাগ। তার রাগ হওয়ার কারণ হচ্ছে তার দিনের পর দিন এই বিভিন্ন রকম রোগে কষ্ট পেয়ে সে তার রাগ এত, এবং সে কিন্তু পরোপকারী, পরের দুঃখে সে কিন্তু নিজেকে কি করে, পরের উপকার করার জন্য যদি একবার পরের উপর মনে হয় যে ওর উপকারটা করব, সে কিন্তু তার জীবন দিয়ে তার উপকার করার চেষ্টা করে। সে তার পরের উপকার করার জন্য সে যদি না খেয়ে থাকে তবু সে করবে। আবার সে যদি তার গুরুবাক্য, সে গুরুতে বা বলেছে, বাক্য দিয়েছে, তা সত্ত্বেও সে গুরুবাক্যকে অমান্য করে সে তার সেই কাজটা করে যাবে, এমন জেদ তার হচ্ছে এই নাক্সভোমের। আর এই সে জেদ করে যে পরের উপকার করবে, তখন যদি তাকে কেউ বাধা দিতে যায় তার উপরে কিন্তু ভীষণ রেগে যায়, এমন রেগে যাবে সে তখন এত রাগবে, সে তখন তার যদি স্বামী হয় তার স্ত্রীর গলা টিপে ধরতে তার অসুবিধা হয় না, সন্তানকে তার আগুনে পুড়িয়ে ফেলতে তার কোনো রকম দ্বিধাবোধ করে না। আবার এত রাগ হবে তার জীবনে বিতৃষ্ণা এসে যাবে, সে কি করবে, নিজেকে বার বেঁচে থেকে কি হবে, মরে যাওয়ার জন্য ভাবে, মরতে চায়, আত্মহত্যা করতে যায়। কিন্তু পরক্ষণে সে অনুতপ্ত বোধ করে, না না এটা তো করা ঠিক হবে না, তখনই সে আর মরতে পারে না, মরতে গিয়ে আবার সে ফিরে আসে। এই হচ্ছে নাচভূমিকা শীতকাতর, আবার স্পর্শকাতর। সে কোনো রকম মানুষের মানে তার বিরুদ্ধে কোনো কথাবার্তা সে সহ্য করতে পারে না, স্পর্শকাতর এরকম। আর হচ্ছে কিছুর গন্ধ
সে উগ্র গন্ধ সে সহ্য করতে পারে না, তামাকের গন্ধ, বিড়ির গন্ধ, উগ্র গন্ধ, আর সে সহ্য করতে পারে না স্পর্শকাতর, শীতকাতর, স্পর্শকাতর। আর কি হয়, আর হচ্ছে ধ্বজভঙ্গ, ধ্বজভঙ্গ হয়ে যায় হচ্ছে নার্স ভূমিকার পেশেন্ট, সে স্ত্রী সহবাস করতে ঠিকমতো পারে না, ধ্বজভঙ্গ হয়ে যায়, এমন হয়ে যায় যে সে কোনো মহিলার সঙ্গে কথা বলতে বলতেও তার বীর্যপাত হয়ে যায়, এমন তার ধ্বজভঙ্গ হয়ে যায়। আর একটা জিনিস হয় সর্দি কাশি। নার্স ভূমিকার সর্দি আছে, একটা সর্দিতে দারুণ মজার ব্যাপার, সারাদিনে তার নাক দিয়ে হাঁচি হবে, সর্দি হবে, কাশি হবে, কিন্তু রাতে কি হয়, রাতের বেলা তার নাক বন্ধ হয়ে যায়। দিনের বেলা তার সর্দি কাশিতে তার নাক যা খেজে যায়, কষ্ট পায়, কিন্তু রাতে তার কি হয়, নাক বন্ধ হয়ে যায়। আর একটু খুঁতখুঁতে ভাব আছে, পরিষ্কার পরিচ্ছন্ন খুঁতখুঁতে ভাব। নার্স ভূমিকার পেশেন্ট কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, গুছিয়ে গাছিয়ে রাখবে, পরিষ্কার রাখবে, আর অপরের কাজ তার ভালো পছন্দ হবে না, সে নিজেই করবে। আর্সেনিকে এই সিমটমটা আছে, খুঁতখুঁতে ভাব এবং পরিষ্কার পরিচ্ছন্ন। নিজে যে কাজটা করবে সেই কাজটায় যদি অন্য কেউ এসে হাত দিয়ে সেই জিনিসটা এখান থেকে ওখানে সরিয়ে রাখে, ভীষণ রেগে যায়, ভীষণ তার মাথা গরম হয়ে যায়। এই সিমটমটা আর্সেনিকেও আছে, আর নার্স ভূমিকাও এই সিমটম আছে। আর কি হয়, আর কি হচ্ছে যে নার্স ভূমিকা প্রচণ্ড শীতকাতর তো আমরা বললাম। আবার কি হয়, মাথা তার যন্ত্রণা আছে, মাথায় যন্ত্রণা আছে, এটা সে নার্স ভূমিকা মাথায় যন্ত্রণা আছে, বিভিন্ন রোগ ভোগেও কিন্তু তার মাথায় যন্ত্রণা হয়, সেক্ষেত্রেও কিন্তু আমরা নার্স ভূমিকা ব্যবহার করতে পারি। তো নার্স ভূমিকা নিয়ে আমরা অনেকটা আলোচনা করলাম। তো নার্স ভূমিকা নিয়ে আরেকটু আমি সংক্ষেপে বলি, তারপরে আমরা জিজ্ঞাসাবাদ বা আলোচনায় যাব। নার্স ভূমিকা হচ্ছে কি কি আছে, অতিরিক্ত তার কি হয়, অতিরিক্ত অলস, অতিরিক্ত অ্যালোপ্যাথি বা পেটেন্ট সিরাপ ব্যবহার করা, অতিরিক্ত স্ত্রী সহবাস, হস্তমৈথুন, অতিরিক্ত গুরুপাক দ্রব্য ভোজন, অনিদ্রা, আর হচ্ছে মানসিক পরিশ্রম, পড়াশোনা, আর এইসব হচ্ছে অতিরিক্ত, এই অতগুলি অতিরিক্ত থাকে ইসে নার্স ভূমিকা। নার্স ভূমিকা বিভিন্ন রকম পেটেন্ট খেয়ে মানুষের পেটের সমস্যা হয়, এবং পেটের ব্যথা যখন হয় অনেক সময় দেখা যায় পেটের ব্যথাটা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে পেটের ব্যথা হয়। আর পেটের ব্যথা যদি খাওয়ার পরে হয়, সেটা হচ্ছে কেলিব্যাক্ট্রমে আছে, তারপরে ক্যালকেরিয়া ফসে আছে, পেটে খাওয়ার পরেই হয়। আর হচ্ছে নাক্স মস্কেটায়ও আছে, খাওয়ার পরেই পেট ব্যথা, আর খাওয়ার 1-1.5 ঘন্টা পরে হলে সেটা হচ্ছে নার্স ভূমিকা। আর গুরুপাক দ্রব্য খাওয়া মানে যেসব খাবার মানে মশলা জাতীয় গুরুপাক দ্রব্য খাওয়ার পরে হয়, আর পেটে ব্যথা হয়, পেটের সমস্যা হয়, অম্বল হয়, গ্যাস হয়, এগুলির পরে হয় নার্স ভূমিকার। আর কি হচ্ছে, প্রচণ্ড শীতকাতর, আর মল কেমন হয়, মল ঘন ঘন মল ত্যাগের বেগ আসে, মল ত্যাগ করলে উপশম বোধ করে, আর বমি বমি হয়, বমি বমি ভাব হয়, তখন বমি করলে সে উপশম বোধ করে, গলায় আঙ্গুল দিয়ে বমি করলে সে উপশম বোধ করে, আর মল ত্যাগ করলে সে উপশম বোধ করে। আর ঘুম অনিদ্রার কারণে সে মনে করে আমি যদি একটু ঘুমোতে পারতাম তাহলে আমার রোগ অনেকটা কমে যাবে। নার্স ভূমিকা এই সিমটমগুলি আছে। নার্স ভূমিকা খেতে ভালোবাসে হচ্ছে টক, ঝাল, তেতো, এটা খুব পছন্দ করে নার্স ভূমিকা। টক আর হচ্ছে আর ক্রোধ, হিংসা, তার মানসিক জেদ, প্রচণ্ড জেদি, প্রচণ্ড এমন জেদি, সে
অন্যকে খুন করতেও ফেলে ফেলে, নিজের ছেলে মেয়েকে আগুনে পুড়ে ফেলতে হয়, নিজের স্ত্রীকে গলা টিপে ধরতে পারে, এমন হচ্ছে তার মানে ক্রোধ বা জেদ। আর আর কি বাড়ে কখন? সকালে, ভোরে, আর কখন বাড়ে? মশলা জাতীয় খাদ্য, মাদকদ্রব্য খাদ্য, ঠান্ডা বাতাসে বাড়ে। আর হচ্ছে উপশম হচ্ছে সন্ধেবেলা বিশ্রামে, আর রাতে স্যাঁতস্যাঁতে আবহাওয়া। আর নাক্সের পরে ভালো কাজ করে ব্রায়োনিয়া, পালসেটিলিয়া, সালফার। আর কীটনাশক হচ্ছে ক্যাম্ফর, কোপিয়া, ইগনেশিয়া হচ্ছে ক্রিয়ানাশক। যাই হোক, আমরা এখন একটু আলোচনায় আসি। আলোচনার সময় এসছে, তাই অনেকে দেখি। হ্যাঁ, বলছি নাক ভূমিকার পরে কি কি ওষুধ ভালো কাজ করে একটু বলুন। নাক্স ভূমিকার পরে কাল হচ্ছে ব্রায়োনিয়া, পালসেটিলিয়া, সালফার। সালফার হচ্ছে সব থেকে ভালো। ব্রায়োনিয়া, হ্যালো স্যার। পালসেটিলিয়া। হ্যাঁ হ্যালো স্যার, হ্যাঁ, বলুন। বলছি কি যে কোনো পেশেন্ট যখন হোমিওপ্যাথিরই বিভিন্ন ডাক্তার দেখিয়ে দেখা যাচ্ছে তার শারীরিক কন্ডিশন আরো খারাপ হয়ে গেছে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা তো তার কুফল কাটানোর জন্য নাক্সভূমিকাও দিতে পারি। হ্যাঁ, দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নাই। কুপল এটা কাটানোর আমি জন্য আমরা একটা নাক্স বন্ড দিয়ে কদিন অপেক্ষা করতে পারি, তারপরে আপনি ভালো তো করে টেস্টিং করে যে মেডিসিনটা আসবে সেটা দেওয়া যাবে। আপনি তো এই হোমিওপ্যাথির কথা বলেন দেখুন বললাম। এমনকি হ্যালো হোমিওপ্যাথি অনেক সময় মাদার টিনচার, তারপরে পেটেন এইসব খেয়ে তো আসতেই পারে, সেক্ষেত্রে আমরা নাক্স ভূমিকা দিয়ে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই বলছি। স্যার হ্যালো স্যার, তাহলে হ্যাঁ, কতদিন দিব, কয়টা ডোজ দিব? ওটা একটা যদি এলোপ্যাথিক ওষুধ করে বা বিভিন্ন মাদকদ্রব্য সেবন করার পরে আমাদের কাছে আসে, তবে প্রথম প্রেসক্রিপশন আমরা যদি নার্স ভূমিকা করি বা দেই, কতদিন দিব, মানে কতদিন দেওয়াটা উচিত? বা ঠিক তেমনি হোমিওপ্যাথিক ওষুধ ইউজ করার পর আমরা যদি কুফলটা কাটতে হয়, তাহলে আমরা কতদিন দিব? কারণ ওটা তো আমরা কুফল কাটতে গেলে আমরা জানবো না, যেহেতু লক্ষণ নিয়ে আসছে প্রবলেম কিছু নিয়ে। কিন্তু আমরা দেখলাম যে অনেক দিন অ্যালোপ্যাথিক ওষুধ ইউজ করছে বা মদ্যপ্রাণ করছে বা অন্যান্য রাত জাগছে, তাহলে আমরা কতদিন স্যার ইউজ করব? কতদিন মানে বলতে কতটি ডোজ দেব? ধরুন আপনি যদি পোটেন্সি দেন, সেন্টিসিমেল দেন, তাহলে আপনি ওই একদিন বা দুদিনের দিয়ে দিলেন। খাবার পরে সব থেকে ভালো আছে রাতে খাবার পরে দেওয়া। রাতে খাবার পরে দেওয়া হলে একদিন দুদিন আপনি দিলেন খেতে, তারপরে পিএল দিয়ে দিলেন। আর যদি মিলিসিমেল দেন, তাহলে আপনি 16 দিনের দিয়ে দিলেন, 16 দিন খেলো। রাতে দুপুরে খাওয়ার পরে, রাতে খাওয়ার পরে 16 দিন খেলো। এইবার যদি আসার পরে আপনি তো টেস্টিং করবেন, টেস্টিংয়ে তো আপনার একটা মেডিসিন আসবেই, একটা দুটো মেডিসিন তো আসবেই। তা আপনি নাক্স দেওয়ার পরে আপনি তারপরের দিন আবার জিজ্ঞাসাবাদ করবেন আপনি কেমন আছেন। যদি বলে ভালো আছি, তাহলে অনেক ভালো আছে, আগের থেকে অনেক ভালো আছি, তাহলে আপনি যদি সেন্টিসিমেল দিয়ে থাকেন, তাহলে আপনি আবার হয়তো পোটেন্সি একটু বাড়াতেও পারেন বা একটু দিতেও পারেন। না নতুন যদি মিলিসিমেল করেন, তাহলে কিন্তু আপনি 1 দিয়ে থাকলে 2 দেবেন, অবশ্যই দেবেন। এবার 2 দেওয়ার পরে এবার কিছুটা কাজ করলো, কাজ করার পরে দেখা গেল তার যে পার্শ্ব প্রতিক্রিয়া ছিল সেটা চলে যাওয়ার পরে তার আবার কিন্তু নতুন কোনো সিমটম দেখা দিল, তখন আপনি টেস্টিং করে যে সিমটমটা পাবেন, সেই সিমটমের উপরে যে মেডিসিনটা আসবে আপনি তখন সেই মেডিসিনটা ইউজ করবেন। আর যদি মনে করেন না নাক্সেই ভালো কাজ করে চলেছে, তাহলে আরও নাক্স পরে পোটেন্সি এসে তারপরে আপনার শক্তি বাড়াবেন, এইভাবে এগিয়ে যাবেন। কিন্তু প্রথমে যখন টেস্টিং করবেন তখন কিন্তু আপনার কিছু সিমটম দেবে কোনো মেডিসিনের, তখন আপনি কিন্তু সঠিক পাবেন না, কিছু কিছু পাবেন। দ্বিতীয়বার যখন আসবে তখন আবার টেস্টিং করবেন, তখন দেখবেন আরও কিছু পাবেন। তারপরে যদি মনে হয় যে না, যে নাক্সে যেটু কাজ করেছে আর করবে না, তখন কিন্তু ওই দ্বিতীয়বার টেস্টিং করার সঙ্গে আগের টেস্টিংয়ের সঙ্গে মিলিয়ে যে মেডিসিনটা আসবে সেটা দিয়ে দেবেন। স্যার, স্যার একটা পেশেন্টের ধরুন নাক্সের সব সিমটম আসছে, কিন্তু পেশেন্ট হচ্ছে হট পেশেন্ট, চিলি নয়, তখন কি হবে?
দেখুন, একটা সিমটমের উপরে আপনি অপেক্ষা করবেন না। কারণ যে আপনি একটা জিনিস ভাবুন, সেটা হচ্ছে আমাদের দেশের বেশিরভাগ জায়গা আর সময় হচ্ছে গরম। জার্মান, জাপান, আমাদের মতো এরকম এক এক জায়গায় এক এক রকম ওয়েদার। যখন কোনো লেখক লিখেছে, সে যে জায়গায় ছিল সেই জায়গায় ওয়েদারের উপর বেস করে সে তার পেশেন্টের উপর সেই ওষুধ দিয়ে যে ওষুধ সিমটম পেয়েছে, সেই সিমটমটা কিন্তু সেই জায়গার উপরে ভিত্তি করে করেছে। সেই ক্ষেত্রে ধরুন, গরম কাতর এলাকায় যে ওষুধ যদি কোনো তৈরি করে থাকে, সেই জায়গায় যে সিমটম আসবে, আমাদের জায়গায় কিন্তু সেই সিমটম নাও আসতে পারে। ওইসব গরম কাতর, শীত কাতর, এটাকে খুব যে জোর দেব, আমরা খুব জোর দেব না। আমরা আদার সিমটমগুলিকে বেশি জোর দেব। দেখা গেল আমরা 7-8টা সিমটম পেয়ে গেলাম অন্যান্য, তখন গরম কাতর না শীত কাতর, ওটাকে আমরা বেশি একটা জোর না দিয়ে ওই 7-8টা সিমটমের উপর বেস করে সেই মেডিসিনটাই আমরা দেব। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, স্যার এই পেশেন্ট দেখতে কেমন হয় স্যার? পেশেন্ট দেখতে তো একদম রোগা পাতলা হবেই, কারণ সে পেটের সমস্যায় ভুগছে, মানসিক সমস্যায় ভুগছে, বিভিন্ন সমস্যায় ভুগে সে একদম জীর্ণ শীর্ণ। অনেক ভালো দেখতে ছিল, আস্তে 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 সে জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছে। কারণ মূল কারণ হচ্ছে তার পেটের সমস্যা। সে যে খাচ্ছে, খাবারের যে সারাংশ তার শরীরে তার লাগছে না। কেন লাগবে? পেটে গিয়ে তো বদহজম হয়ে যাচ্ছে, অজীর্ণ হয়ে যাচ্ছে। অজীর্ণ হয়ে যাওয়ায় সে তার বদহজম হয়েতে সে আস্তে আস্তে ধীরে ধীরে সে হবে, আর একটু কোলকুজো থাকবে, সালফারের মতো একটু কিন্তু কোলকুজো থাকবে। কিন্তু নাক্সভূমিকার পেশেন্ট সালফারে যেমন একটু কোলকুজো থাকে, নাক্সভূমির পেশেন্ট কিন্তু একটু কোলকুজো থাকবে। বুঝতে পারলাম না, গোল কোচনে কি বলছেন? কোলকুজো মানে একটু সামনের দিকে ঝোঁকা। বয়স্করা কি হয়, বয়স হয়ে গেলে সামনের দিকে একটু ঝুঁকে ঝুঁকে চলে, মানে মাথাটা যেমন চলতে গেলে মাথাটা একটু সামনের দিকে যায়, বয়স্করা এরকম হয়। এটাকে কোলকুজো বলে, মানে ঘাটটা সামনের দিকে একটু এগিয়ে থাকে, এটাকে কোলকুজো বলে। স্যার এই পেশেন্টের কি ঘাম হয় স্যার? হ্যাঁ, মেরুদণ্ডটা একটু বাঁকা। বুঝলাম না কি বললেন। স্যার বলছি শারীরিক ঘাম। ঘাম, হ্যাঁ ঘাম আছে, ঘাম হয়, কিন্তু শীতকাতর আছে, ঘামও আছে। আচ্ছা, তাহলে আমরা 53 হয়ে গেছে, তাহলে আমরা একটু জিজ্ঞাসাবাদ করি। অনেকে কিন্তু জিজ্ঞাসাবাদের ভয়ে অনেকে ছিল, আবার চলে গেছে, যে কি না কি জিজ্ঞাসা করবে বলতে পারবো না, ভয়ে চলে গেছে। স্যার আর যাই হোক, দুটো প্রশ্ন আছে, বলবো? হ্যাঁ, স্যার ইচ্ছা তো জানলাম যে প্রচুর পরিমাণে খাবার খায়, অনিচ্ছা জাতীয় কি আছে স্যার এই পেশেন্টের? সহ্য করতে পারে না বা পছন্দ করে না? নার্সভূমিকার পেশেন্ট যখন তার পেটের সমস্যা হয়, তখন তার কোনো কিছুই ভালো লাগে না। তখন তার ভালো লাগে 3টে জিনিস: ঝাল, তেতো আর টক। এই 3টে জিনিসই ভালো লাগে। এই 3টে জিনিস হলে সে দুটো খেতে পারে, আর তা না হলে সে খেতে পারে না। আর বাদ বাকি সবই তার তখন খারাপ অবস্থায় চলে যায়, আর খেতে ভালো লাগে না তার। মাথায় রাখবেন, এই 3টে জিনিসই তার পছন্দ, বাকি সবই তার অপছন্দর দিকে চলে যায়। তার শারীরিক, মানসিক মানসিক মানে এমন একটা পর্যায়ে পৌঁছে যায়, তখন আর অন্য কিছু তার ভালো লাগে না। স্যার এই পেশেন্টের থার্স্ট কেমন, তৃষ্ণা, তারপরে জিভের কালার, মানে টাং টাং এগুলো কি দেখার? নাক্সভূমিকার পেশেন্টের আপনার আমরা জল পিপাসা আছে, শীত কাতর আছে, জল পিপাসা আছে, টাং আমরা টাংটা অত কিছু গুরুত্ব আমরা দেব না। আমরা হচ্ছে নাক্সভূমিকার পেশেন্টের প্রথম যে গুরুত্বগুলো দেব, সেগুলি হচ্ছে যে পেশেন্টের কয়েকটা সিমটম আমরা বেশি মাথায় নেব। মূল সিমটম হচ্ছে
সে শরীরের প্রতি অবিচার করেছে, মানসিক পরিশ্রম করে মানে দিনের পর দিন রাত জেগে সে পড়াশোনা করেছে, এরকম একটা কজের উপর জোর দেবো। ড্রাগস ভূমিকার পেশেন্টের কিন্তু কজের উপর জোর দেবো বেশি। কজগুলি কি? তার মানে সে তার হচ্ছে শারীরিক, ব্যভিচার লাইফ নাকি? হ্যাঁ ব্যভিচার লাইফ, সে ব্যভিচারের উপরে আমরা জোর দেবো, টাঙের উপর জোর দেবো না বেশি, শিক্ষাস্তরের উপর জোর দেবো না। ব্যভিচার, সে ব্যভিচার করেছে ভীষণ পরিমাণে কজ, সে অনিয়ম করেছে, অনিদ্রা করেছে, মানে ঘুম এসে গেলেও ঘুম করে, ঘুমায়নি, রাত জেগে পড়াশোনা করেছে, সে খাবার দাবার অনিয়ম করেছে, সে সকালের খাবার সকালে খায়নি, দুপুরে খেয়েছে, বিকালে খেয়েছে, তারপরে সে মানে প্রচুর পরিমাণে গ্রুপাক দ্রব্য খেয়েছে, ঝাল খেয়েছে, মশলা খেয়েছে। এই যে এই কজের উপর প্রচুর পরিমাণে পেটেন্ট, টনিক, সিরাপ, বাতের ব্যথা, বিভিন্ন রকম এই যে এই কজের উপরে কিন্তু আমরা বেশি জোর দেব। কারণ নার্স ভূমিকার পেশেন্টের কজটাই কিন্তু মূল, বিভিন্ন কজের থেকেই কিন্তু নার্স ভূমিকা পেশেন্ট এসে গেছে, এরকম হয়ে গেছে। তারা এখন পায়খানা ঘন ঘন হচ্ছে, তারা এখন বমি বমি হচ্ছে, তার পেটে আলসার হয়ে গেছে, তার ঘুমাতে গেলে ঘুম আসছে না, সবই কিন্তু তার বিভিন্ন রকম কজের থেকে এসছে। স্যার আপনাকে বললেন যে অনেক সময় পায়খানা গেলে অনেক সময় আটকে থাকে বা পরে কিছুটা হবে বলে মনে হয়, তো এই পেশেন্টে তো অনেক সময় যে আপনার অনেকদিন পায়খানা হয় না, এরকমও তো হয়। অনেকদিন পায়খানা হয় না এরকম হয় না, কিন্তু মূল জায়গাটা নার্স ভূমিকার পেশেন্টের কিন্তু ওরকম না, ও ঘন ঘন পায়খানা পাবেই, ঘন ঘন পায়খানা পাবে, পায়খানা করলে একটু উপসম্বোধ করবে, আবার পায়খানা পাবে, পায়খানা করলে একটু উপসম্বোধ করবে, এই সিমটমটাই বেশি। প্রস্রাব এরকম হয় স্যার? হ্যাঁ, ঘন ঘন পায়খানা, মলমূত্র দুটোই ঘন ঘন হবে, এবং মল ত্যাগ করলে উপসম্বোধ করবে, মূত্র ত্যাগ করলে উপসম্বোধ করবে, আর একটু ঘুমাতে পারলে উপসম্বোধ করবে। হ্যালো স্যার। হ্যাঁ বলছি কি, এই যে নার্স ভূমিকার যে ব্যাপারটা আর কি, যে বিভিন্ন ওষুধ খেয়ে শরীরের কন্ডিশন একটু খারাপ হয়ে যাওয়া, এই সেম সিমটমটা এলোতেও তো খানিকটা আছে নাকি স্যার? এলো সাপোর্ট, অ্যালো, হ্যাঁ এলো সাপোর্ট, অ্যালোসাকটোপিনে তো অ্যালোতে আপনার নাক্সের সঙ্গে অ্যালোর পার্থক্যটা আগে মিলাতে হবে। আচ্ছা আচ্ছা। অ্যালো হচ্ছে যদি মল ত্যাগের বেগ আসে, এক মুহূর্ত অপেক্ষা করতে পারবে না, সে মল ত্যাগের বেগে সঙ্গে তাকে মল ত্যাগের মানে টয়লেটে যেতে হবে, নাহলে সে কাপড় টাপড় নষ্ট করে দেবে। কিন্তু নার্স ভূমে কিন্তু অপেক্ষা করতে পারবে, পার্থক্যটা বিচার করে নিতে হবে। অ্যালোস আর নার্সের মধ্যে পার্থক্যটা বিচার করতে হবে। আর অ্যালোতে কিন্তু আপনার একটু আমাশার টেন্ডেন্সিটা বেশি থাকে, নাক্সেও আমাশা আসে, কিন্তু অ্যালোতে আমাশার টেন্ডেন্সিটাই বেশি থাকে। অ্যালোতে কিন্তু ওরকম গলায় আঙ্গুল দিয়ে বমি করলে উপশম হয় না, নাক্সে কিন্তু গলায় আঙ্গুল দিয়ে বমি করলে উপশম বোধ করে। আমি বলছি যে হ্যালো স্যার, হ্যাঁ আমি বলছি নাক্সে যেমন আছে যে বিভিন্ন ওষুধ খাওয়ার পরে তার একটা কুফল হলে আমরা নাক্স দিয়ে কাটাই, তা এলোতেও দেখলাম ওরকমই আছে যে বিভিন্ন ওষুধ খেয়ে শরীরে একটা জগা খিচুড়ি পাকি যাওয়ার মতন হয় এলোতে, সেটা দেখলাম। হ্যাঁ আছে, হতেই একই সিমটম তো অনেক মেডিসিনে আছে, কিন্তু আপনাকে ওই পার্থক্যটা বিচার করতে হবে। হ্যাঁ সে তো অবশ্যই, সে তো যখনই আপনার এই একই সিমটম আসবে, তখন কিন্তু আপনার দুটো মেডিসিনের মধ্যে পার্থক্যটা বিচার করে নিতে হবে। যেমন ধরুন সরিনাম আর সালফার, দুটো মেডিসিন দেখেছেন, একদম একের সঙ্গে অপরের কিন্তু হুবহু মিল, সব কিছু মিল। সালফার নোংরা, সরিনাম নোংরা। সালফার রাতে বিছানার গরমে বৃদ্ধি পায়, সরিনামের বিছানার গরমে বৃদ্ধি পায়। সরিনাম অনেক পুরনো ঘা পাঁচটা চুলকনি
সাপ্রেসড হয়েছে, সালফারেও অনেক পুরনো ঘা পাঁচটা চুলকনি সাপ্রেসড হয়েছে। দেখেছেন কিরকম মিল, সরিনাম প্রচণ্ড নোংরা, সালফার প্রচণ্ড নোংরা, সবই কিন্তু মিল। কিন্তু সালফার আর সরিনামের পার্থক্য কোথায় বিচার করতে হবে? সরিনাম হচ্ছে শীত কাতর, সালফার হচ্ছে গরম কাতর। সরিনাম অনেক রাত্রে উঠে অনেক সময় খেতে চায়, সালফার কিন্তু সেরকম হয় না। এরকম আলাদা আলাদা ভাবতে হবে, আলাদা করে ভেবে নিতে হবে সালফার আর সরিনামে। তা এরকম সব কিছু আর সে অ্যালোজ আর নাক্সের যদি মিল ওখানে থেকে থাকে, সেই মিলটাকে আমরা কি করব? আলাদা করে ফেলবো। আলাদা করে সরিনাম দেবো, এই অ্যালোজ দেবো না নাক্স দেবো, এখানে আমরা ভেবে আলাদা দিতে পারি। হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে। স্যার একটা কোশ্চেন, এই যে যেমন নাক্স ভূমিকা, যেহেতু সিলি পেশেন্ট, তাহলে তো চান করতে অনিচ্ছাও থাকবে, চান বেশি করতে চাইবে না। হ্যাঁ, চিলি পেশেন্ট মানে সে চান করতে চাইবে না, সে বন্ধু তো সালফারের বন্ধু, সালফারও তো বেশি চান করতে চায় না, নাক্সও সেরকম কিন্তু সালফারের বন্ধু। কিন্তু সালফার তো আবার বলছে হট এফেক্টেড, গরম কাতর। হ্যাঁ, কিন্তু সালফার গরম কাতর হোক, কিন্তু গরম কাতর হলে সে চান করতে চায় না। চান করতে চায় না। সে যদি একটু এলোমেলো হয়, একটু হয়, সে কিন্তু চান করতে চাইবে না, ভাববে ও আজকে চান করবো কেন, পরে করবো। আবার চান করতে তার অনিচ্ছা আচ্ছা থাকবে। স্যার, স্যার এই দুধ, এই যে দুধের প্রতি কেমন, তার দুধ খেলে কি তার শরীর খারাপ করে, বা দুধ এরকম কিছু আছে নাকি নাক্স ভূমিকাতে দুধের সঙ্গে কোনো কানেকশন? দুধের সঙ্গে কানেকশন দেখুন, নার্স ভূমিকার পেশেন্টের বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই গলা জ্বালা, বুক জ্বালা, অম্বল, এইসব ক্ষেত্রে যে গ্যাস, অম্বল, গুলিয়া, এসব ক্ষেত্রে কিন্তু দুধ সহ্য হয় না। এটা আমরা সাধারণ জ্ঞানেই তো বুঝতে পারি। অতএব দুধ তার সহ্য হবে না। কোশ্চেনটা এরকম, দুধ অনেক সময় খেতে চায়, খেয়ে সহ্য হয় না। যেমন মিষ্টি, অনেক মানে আছে মিষ্টি খেতে চায়, যেমন লাইকেও আমরা দেখেছি মিষ্টি খুব পছন্দ করে, কিন্তু মিষ্টি খেতে তার কষ্ট হয়। তো না, দুধের লাইকোপেন প্রতি মিষ্টি মানে খেতে, নার্স ভূমিকা, এমনি পেটের গন্ডগোল আছে, কিন্তু তথাপি দুধ খেতে চায়, হয়তো কষ্ট হয় বলে খায় না, ওইরকম একটা জানতে চাইছি স্যার। দেখুন একটা জিনিস আমি বললাম যে নার্স ভূমিকে কষ্ট পেতে 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 তিনটে জিনিস তার পছন্দ, সেই তিনটে জিনিস মাথায় রাখবেন: টক, ঝাল, তেতো, তিনটে জিনিস তার পছন্দ। বাকিগুলি কিন্তু তার বেশি একটা পছন্দ না। বাকিগুলি তার আর পছন্দ, এমন একটা মানসিকতা তৈরি হয়ে যায় তখন বাকিগুলি আর তার বেশি একটা পছন্দ না, তখন অপছন্দের দিকে চলে যায়। প্রথমে কিন্তু তার ভালো লাগতো, সব খাবারই ভালো লাগতো তার প্রথমে, এই জন্য আমরা জিজ্ঞাসা করি আগে ভালো লাগতো, এখন ভালো লাগে না, আগে কি ভালো লাগতো, এই জন্য আমরা জিজ্ঞাসা করি। প্রথমে তার সব কিছুই ভালো লাগতো, কিন্তু রোগে ভুগে ভুগে এমন একটা জায়গায় পৌঁছে যায় তখন তার কিন্তু আর কোনো কিছুই ভালো লাগে না। তখন মুখের স্বাদে, মুখের রুচি ফেরানোর জন্য এই তিনটে জিনিস তার পছন্দ: টক, ঝাল আর তেতো। নাক্সের আমরা এই যে সিমটমগুলি আমরা আলোচনা করলাম, এর মধ্যে একটা প্রশ্ন আমি করি, সেটা হলো, স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলছি স্যার, এই নাক্স ভূমিকা হার্নিয়া বা অ্যাপেন্ডিসাইটে কি কাজ করে? হ্যাঁ, হার্নিয়ার দারুণ কাজ করে। হার্নিয়ার পেশেন্টকে নাক্স দিলে পরে ভীষণ ভালো কাজ করে। কিন্তু আমরা এই কথাটা আমরা মাথায় রাখবো, কিন্তু আমরা তো রোগের ওষুধ দেবো না, আমরা সিমটমের ওষুধ দেবো। কিন্তু হার্নিয়ার ভীষণ কাজ করে নাক্স ভূমিকা। তো আমরা আচ্ছা, হ্যালো স্যার, হ্যাঁ, হ্যালো, বলছি স্যার ওই কি বলেন, টক, ঝাল আর তেঁতুল, তিনটে বললেন না? তেঁতুল না, তেতো তেতো। তেতো, তেতো, আচ্ছা, তেতো। আচ্ছা, নাক্স ভূমিকার সর্দিটা মানে কেমন? সারাদিনে সর্দি থাকে, দিনের বেলা খুব বেশি, রাতে কম। রাত্রে তো ওদের ডার্ক ব্লকেজ হয়, স্টিফিনাস, রাত্রিতে স্টিফিনাস, রাতে, হ্যাঁ। আচ্ছা, স্টিফিনাস ব্লকেজ।
আচ্ছা, রাতে যে নাক ব্লকেজ হয় আর একটা মেডিসিন আছে। রাতে নাক ব্লকেজ হয় আর একটা মেডিসিন আছে। এমন কাজ লাইকোপোডিয়াম করেও রাতে এমন কার্ভ কিন্তু একটা ভালো মেডিসিন, যে রাতে নাক বন্ধ হয়ে যাওয়াটা এমন কার্ভ একটা ভালো মেডিসিন। আর বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে শ্যাম্বুকাজ। হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রে শ্যাম্বুকাজ। তো নাক্স ভূমিকা আরেকটা জিনিস আমরা আলোচনা করি, সেটা হলো নাক্স ভূমিকা যদি গলা বুক জ্বালা করে, গলা বুক করে জ্বালা করছে, গলায় হচ্ছে, অস্থির হয়ে যাচ্ছে, পেটের গ্যাস হচ্ছে, তখন সে ওষুধ না খেয়ে উপশম পাওয়ার জন্য কি করে? বমি করতে চায়, গলায় আঙুল দিয়ে একটু বমি করতে পারলে ভালো হবে, এরকম একটা অনুভব আসে না, তখন সে করেও অনেক সময় বমি করে। আচ্ছা, বমি আমরা জানি, বমি 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 ভাব বা বমি হলে আর একটা মেডিসিন আমরা ভাবি, সেটা কি? ইপিকাক। আচ্ছা, ইপিকাকে কি বমি হলে উপশম হয়? হয় না, বমি হলেও আবার বমি বমি ভাব থাকে। আচ্ছা, আচ্ছা স্যার, পাহাড়ে বেড়াতে গেলে অনেক সময় বমি বমি ভাব হয়, তখন কি এপিকা ব্যবহার করা যায়? এই ইপিকাক হতে পারে, ককুলাস ইন্ডিকা হতে পারে। ইপিকাক হয় ওর সময় ককুলাস ইন্ডিকা, বেড়াতে গেলে গাড়ি ঘুরে চড়াতে ককুলাস ইন্ডিকা হয়। আর পাহাড়ে উঠতে গিয়ে যদি অসুবিধা হয়, কোকা একটা ভালো মেডিসিন। পাহাড়ে উঠতে গিয়ে যদি সেরকম কোনো কষ্ট বোধ হয়, কোকা একটা ভালো মেডিসিন। হ্যাঁ স্যার, কোকাতে তো পাহাড়ে উঠতে গেলে শ্বাসকষ্ট যদি হয়, সেটা কোকাতে কাজ করে না? হ্যাঁ, তো পাহাড়ে উঠতে গেলে যে অসুবিধা হলে তখন কোকাটা ভালো একটা কাজ করে। শ্বাসকষ্ট না দুর্বলতাই লেখা আছে, দুর্বলতা। হ্যাঁ, ওই শারীরিক দুর্বলতা, শ্বাসকষ্ট, কষ্ট, বুক ধরা পড়ানি সবই কোকাতে পাহাড়ে উঠতে গেলে একটু উপশম বোধ করে। আচ্ছা, নাক কান বন্ধ হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, নাক্স ভূমিকার আর একটা সিমটম আমরা আলোচনা করি। নাক্স ভূমিকার অনিদ্রা আমরা দেখতে পাই, ঘুম হয় না। কি কি কারণে বেশিরভাগ অনিদ্রা দেখা যায়? মোবাইল নিয়ে কাজ করা, কম্পিউটারে কাজ করা। রাত জাগা, কম্পিউটারে কাজ করা, রাত জেগে পড়াশোনা করা, অতিরিক্ত সম্ভব করা, অতিরিক্ত মাস্টারবেশন করা, অতিরিক্ত হস্তমৈথুন করা এবং সহবাস। করলাম তো মাস্টারবেশন। হ্যাঁ, আর অতিরিক্ত অ্যালোপ্যাথি ওষুধ খেয়েও তার পার্শ্ববর্তীর কারণে তার ঘুমের ডিস্টার্ব এসে যেতে পারে। অতিরিক্ত ঘুমের ট্যাবলেট খেয়েও তার ঘুমের সমস্যা এমন হতে পারে, আর তখন নার্ভ কাজ করে না, তার ঘুম আসতেই চায় না। অ্যাকচুয়ালি পুরো অনিয়মের একটা সমস্যা। হ্যাঁ, অনিয়মের একটা মূল সমস্যা হচ্ছে অনিয়ম। স্যার, এই পেশেন্টের তো আপনার পেটের যেহেতু সমস্যা, তা পায়খানায় গিয়ে তো অনেক টাইম কাটাই, বাথরুমে গিয়ে, তো এক্ষেত্রে কি অশ্ব দেখা দিতে পারে এই পেশেন্টের? একদম একদম। যেহেতু কোদ থাকে বেশি, প্রেশার থাকে বেশি, প্রেশার দেয় যে অশ্ব হবে এবং অশ্ব থেকে রক্তও বেরোবে। তবে মল ত্যাগ করার সময় যে কিন্তু অনেকক্ষণ থাকে না, মল যায় বসার পরে মল ত্যাগ অল্প একটু হয়ে গেল, চলে এলো, উপশম বোধ করলো। অনেকক্ষণ থাকে হচ্ছে মার্কসল হচ্ছে অনেকক্ষণ থাকে। নাক্সের পেশেন্ট কিন্তু অনেকক্ষণ থাকে না, যাবে ঘন ঘন মলত্যাগের বেগ আসে, তার পুনঃ মলত্যাগের বেগ আসে এই নাক্স ভূমিকার। আর মার্কসল অনেকক্ষণ গিয়ে লিভারের প্রবলেম দেখা যায় নাক্স ভূমিকার বেশ ভালোই, তাই না? দেখুন, একটা জিনিস বলা ছিল, অতিরিক্ত মাদক দ্রব্য। তাহলে মাদক দ্রব্য মানে মদ, গাঁজা, তারপরে বিড়ি, এইসব যদি খাবার খায়, তার লিভার ফাংশন কি ভালো থাকবে?
আস্তে 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 লিভার ফাংশনটাকে নষ্ট হয়ে যাবে। এমন একটা জিনিস এসে যেতে পারে যে লিভারের সিরোসিস হয়ে যেতে পারে, লিভার ক্যান্সার হয়ে যেতে পারে। মাদক দ্রব্য খেতে খেতেই কিন্তু বেশিরভাগ মানুষের লিভার ক্যান্সার হচ্ছে। তাহলে প্রচন্ড ধূমপান করে, ডাক্তার বলেন ধূমপান করে। তাহলে লিভারের প্রবলেম তো অবশ্যই থাকবে। অতিরিক্ত মাদক দ্রব্যর ব্যাপার কথাটা ওখানে ছিল, তাহলে লিভারের প্রবলেম তো অবশ্যই আসবে। স্যার আমার যদি এই সমস্ত সিমটম মিলে যায় কোনো পেশেন্টের সাথে, কিন্তু পেশেন্ট যদি আপনার মোটা সোটা হয়, তার সেখানে কি নাক্সভ্যাম ইউজ করা যাবে? অবশ্যই অবশ্যই use করা যাবে, যাবে। অবশ্যই যাবে। আর দেখুন, ওই যে প্রথমে একটা জিনিস কি বললাম, কজের উপর খুব জোর দেবেন নাক্স ভূমিকাতে। নাক্স ভূমিকা কজের উপরে জোর দেবেন। কজ যদি দেখা গেল সে পরপর মোটা সোটা ব্যক্তি, কিন্তু পরপর 2-3 দিন সে রাত জেগেছিল, রাত জেগে বিভিন্ন ধরনের কাজ করেছে, কাজ করে একটু অসুস্থ হয়ে পড়েছে, আপনি নাক্স দেবেন, ভালো কাজ করবে। নাক্স দেবেন, সে দারুণ ভালো কাজ করবে, অনেক মানে রাত জেগে জেগে কাজ করেছে, দেবেন দেখবেন ভালো রেজাল্ট। তার কজটা কি রাত জেগেছিল, কজ সে মোটা হতে পারে, রোগা হতে পারে, যেমনই হতে পারে। সেজন্য কজের উপরে, নাক্স ভূমিকা হচ্ছে কজের উপরে জোর দেবেন বেশি। কারণ স্যার এই ডোজের ব্যাপারটা যেটা আলোচনা করলেন 50 ডেসিমেল, আরে কি কি বলবো, ওই জিনিসগুলো কিন্তু আমরা ওই ক্লাসও করিনি, আর ওই জিনিসগুলো ঠিক বুঝতে পারি না কোনটার সময় কি হতে দিলে ওই ডেসিমেল গুলো তৈরি হয়। 50 আর সেন্টিসিমেল হচ্ছে যেমন ধরুন আপনার, যেমন 6 কত ডেসিমেল বললেন স্যার? কি ডেসিমেল? সেন্টিসিমেল সেন্টিসিমেল হচ্ছে যেমন 6, 30, তারপরে 200, 1M, 10M, 50M, CM, এসব হচ্ছে সেন্টিসিমেল স্কেল। সেন্টিসিমেল স্কেলটা কি হয়, মাদার টিনচার থেকে এটা সেন্টিসিমেল করে কি করে, 1 ফোঁটা আপনার নেয়, মাদার টিনচার নেয়, আর 99 ফোঁটা হচ্ছে অ্যালকোহল নিয়ে এটাকে ঝাঁকি দিয়ে সেন্টিসিমেল তৈরি করা হয়। সেন্টিসিমেল আর মিলিসিমেল হচ্ছে আপনার, মিলিসিমেল হচ্ছে 50%। তাহলে 50% মিলিসিমেল কি, এটা আমরা পর পর খেতে দিতে পারি, কোনো রকম অসুবিধা হয় না। सुबह करना गरम पानी लेना, गरम पानी से शेक करना, खोल देना, पास निकल जाएगा। স্যার এই পেশেন্ট মানে কেমন স্বপ্ন দেখে, এরকম কোনো বিষয় আছে স্যার? পেশেন্ট তো স্বপ্নে ভরা, বিভিন্ন রকমের স্বপ্ন, সব রকমের স্বপ্ন দেখবে এই পেশেন্ট। কারণ তার তো ভালো ঘুম হবে না, অতএব মাথার মধ্যে বিভিন্ন জিনিস থাকবে, বিভিন্ন রকম স্বপ্নে ভরা থাকে, সব রকম স্বপ্নে সে দেখে, বিভিন্ন রকম স্বপ্নে ভরা থাকে হচ্ছে নাক্স ভূমিকা। স্যার গভীর ঘুম হলে স্বপ্ন হয় না স্যার? হ্যাঁ, গভীর ঘুম হলে তো স্বপ্ন হয় জানি। গভীর ঘুমে স্বপ্ন দেখবে না, হালকা ঘুমেও তো স্বপ্ন দেখে। ভালো ঘুম হচ্ছে না স্বপ্ন দেখছে, ডিপ ঘুমে যে স্বপ্ন দেখে তা না, হালকা ঘুমেও স্বপ্ন, বিভিন্ন রকম স্বপ্ন দেখে। স্যার আমি এক জায়গায় দেখেছিলাম যে এই পেশেন্টের জিভের সামনে পরিষ্কার থাকে, পেছনে ময়লা যুক্ত থাকে, আর মুখের স্বাদ থাকে তেতো, মানে যাই খাক তেতো লাগে, এরকম কোনো বিষয় আছে স্যার? হ্যাঁ, তিতো লাগে এটা। যা খাক তেতো লাগে যেটা বললেন না, এই প্রথম হচ্ছে নেট্রাম সাল্ফ, যা খাক তেতো লাগবে হচ্ছে নেট্রাম সাল্ফ। আর নাক্স ভূমিকায় কিন্তু অতটা তেতো ভাব লাগে না, টক অম্বল হয়, টক হয়, তেতো আসে তাহলে অতটা তেতো না। লিভারে প্রবলেম যখন বেশি দেখা যায় তখন হয়তো তেতো তেতো লাগতে পারে, কিন্তু টকটা অম্বল টক এসব হচ্ছে নাক্স। তেতো যখন বলবেন তখন আপনি নেট্রাম সালফের কথা প্রথমে ভাববেন, নেট্রাম সালফে সব কিছুই তো তেতো ভাব লাগে। যাই হোক, আমরা আজকে 10টা 15 হয়ে গেছে, আর বিশেষ আলোচনা। স্যার হ্যাঁ বলুন।
স্যার বলছি ওই জিরো পটেনশিয়াল ওষুধ চলতে চলতে কারো যদি জ্বর হয়, কাশি হয়, অন্য ওষুধকে দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই দিতে হবে। পাঁচ পাঁচ ছয় চলে গেছে এরকম। হ্যাঁ, সে অবশ্যই তখন ওই ওষুধটা বন্ধ করে এই ওষুধটা দিয়ে পরে আবার ওই ওষুধ শুরু করতে হবে। অ্যাকুইট কেস তো আপনাকে সারাতেই হবে, অ্যাকুইট কেসের জন্য তো আপনাকে ওষুধ দিতেই হবে। তো কয়দিন বন্ধ করতে হবে, সারানো পর্যন্ত? না, ওই যে আপনার যে জ্বর নিয়ে এলো, জ্বর তো 2-3 দিন থাকেই, 3 দিন খেলো, বন্ধ করলো, আবার শুরু করবে পরে। স্যার ধরো ঠান্ডা জ্বর হয়েছে, এখন এই 200 দিচ্ছে, কাজ হচ্ছে না, আবার কি দেবো স্যার? এখন 200 সিমটম মেলেনি, তাহলে অন্য সিমটমে আছে, অন্য কি সিমটম? এখন সিমটম হতে যদি না হয়, তাহলে কোন সিমটম আসলো? ব্রাইনের সিমটম আসতে পারে, রাস্টক্সের সিমটম আসতে পারে, ডালকামারার সিমটম আসতে পারে, আপনার বিভিন্ন রকম আসতে পারে। এখন কাজ করলো না, যদি এখন সিমটম থাকে, কাজ করে না, তখন কিন্তু সালফার দিলে ভালো কাজ করবে। শিক্ষা তো স্যার আবার যদি অ্যাকোনাইটের সিমটম থেকে থাকে, তাহলে অ্যাকোনাইট দিলেন আপনি, কাজ করলো না, সালফার দেখবেন মিরাকেল রেজাল্ট। কিন্তু অ্যাকোনাইটের সিমটম থাকতে হবে, সিমটম না থাকলে কিন্তু হবে না। আবার দেখলেন আপনার সর্দি কাশি জ্বর হয়েছে কিন্তু সারছে, তাও কিন্তু একদম পুরোপুরি সারছে না, সেই সব ক্ষেত্রে সরিনাম, কার্বোভেট, চায়না এগুলি আপনি পরে ভাবতে পারবেন। মানে সেরে গেছে কিন্তু পুরোপুরি যাচ্ছে না, অরুচি, মুখে অরুচি, দুর্বলতা, বিভিন্ন রকম সমস্যা তার থেকে যাচ্ছে, গ্যাস হচ্ছে, তখন পরে সরিনাম, কার্বোভেট, চায়না এগুলি আপনার তখন পরে ভাবা যেতে পারে। দুটো মেশিন চালানো যাবে স্যার? দুটো মেডিসিন চালানো যাবে 1 ঘন্টা 1 ঘন্টা পর পর? না, দুটো আপনি কেন দেবেন? ধরুন আপনার বেলেডোনার সিমটম পেলেন, বেল দিলেন, বেল আজকে দিলেন, দেওয়ার পরে দেখা গেল বেলে আর কাজ করছে না, তখন আপনি দেখবেন ঠিক অন্য মেডিসিন আসবে, হয় ব্রাইনি আসবে, না রাস্টক্স আসবে, না ডালকামারা আসবে, বা আর্সেনিক আসবে, কিছু একটা আসবে, তখন সেটা দেবেন। দুটো একসঙ্গে কেন দেবেন? দুটো দিলে আপনি বুঝতে পারবেন যে কোনটায় কাজ করছে, কোনটায় কাজ করছে আপনি বুঝতে পারবেন। সেটা তো ঠিক স্যার। স্যার হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলছি স্যার, কারো ফোঁড়া হচ্ছে, হ্যাঁ ঠিক হচ্ছে, আবার হচ্ছে, মানে ওটা ঠিক পুরোপুরি সারছে না, সেক্ষেত্রে কোন ওষুধের কথা ভাবা যেতে পারে? ফোড়া যদি একটা হয় ভালো হয়, আর একটা হচ্ছে, আর একটা হয় ভালো হয়, আর একটা হচ্ছে, আর একটা হয় ভালো হয়, আর একটা হচ্ছে, এরকম যদি হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা সালফার দিতে পারি। সালফার। সেসব ক্ষেত্রে কিন্তু আমরা সালফার দিতে পারি। আর ফোড়া যদি সাইলিসে দিতে পারি স্যার? হ্যাঁ, সাইলিসে দিতে পারিস? বেলিডোনা প্রথম দিলাম, ফোড়া যেমন কন্টিনিউ হয়ে যাচ্ছে, একটা সারলো, একটা হচ্ছে, একটা সারলো। দিতে পারেন, লক্ষণ না থাকলে আপনি দেবেন। হ্যাঁ, আপনাকে লক্ষণটা খুঁজে বের করতে হবে তো। না লক্ষণের উপর বেশ করেই বলছিলেন স্যার। হ্যাঁ, লক্ষণ ঠিক যদি হয়, আপনার সিলেকশন যদি ঠিক হয়, তাহলে তো কাজ করতেই হবে, কাজ হবেই। এখন আমরা ফেল করি কখন? আমাদের সিলেকশনটা ঠিক হয় না বলে ফেল করি। সিলেকশন যদি ঠিক হয়, আর সর্বোপরি কথা হচ্ছে যে আপনি কেস ট্রেকিংটা ঠিকমতো করেছেন কিনা। আপনার প্রথম কাজটা হচ্ছে হাউ টেক দ্য কেস। আপনার প্রপারলি যদি কেস টেকিংটা হয়, তাহলে আপনার প্রপার মেডিসিন আসবে। আর যদি আপনার কেস টেকিং যদি ভুল থাকে, হ্যাপাজেটলি যদি কেস টেকিং করেন, সিস্টেম অনুযায়ী যদি কেস টেকিং না করেন, তাহলে প্রপার মেডিসিন তো আসবে না। তো সমস্ত কিছু নির্ভর করবে প্রপার কেস টেকিং এর উপরে। তার মানে স্যার এই যে মেডিকা প্রচুর বই পড়তে হবে, মনে রাখতে হবে, এই অনেক সময় মনেই থাকে না স্যার। না, সে তো আছে, কিন্তু যেহেতু আমাদের তো ব্রেনটা কম্পিউটার ব্রেন নয়, আমাদের কিছু টেকনিক নিতে হবে, মনে রাখার কিছু কৌশল আছে, ওষুধগুলো মনে রাখার কিছু কৌশল আছে, সেই কৌশলগুলো আপনাকে অবলম্বন করতে হবে। সেই কৌশলগুলোই আমরা বলে দিই, মানে পথ চলবেন আপনি, আমরা রাস্তাটা বলে দিই। আমরা তো আপনাকে কেস টেকিং করে দেবো না, কেস টেকিং আমরা করতে পারবো না। আপনার কেস টেকিংটা আপনাকে করতে হবে, পড়াশোনাটা আপনাকে করতে হবে, আমরা শুধু রাস্তাটা বলে দেবো।
যে এই রাস্তা চললে আপনি গোল্ডে পৌঁছাবেন, আর এই রাস্তা যদি ভুল রাস্তায় যান তাহলে আপনি তো ভুল জায়গায় চলে যাবেন। আমাদের সব কিছু মানে মেডিসিন সিলেকশনটা নির্ভর করে প্রপার কেস টেকিংয়ের উপরে। সেই জন্য কেস টেকিংয়ের উপরে আপনাকে প্রথম জোরটা দিতে হবে। আপনার কেস টেকিং যদি প্রপারলি না হয়, রং হয়, তাহলে আপনাকে তো মানে খারাপ রাস্তায় বা ভুল রাস্তায় নিয়ে যাবে। সেই জন্য প্রথম কাজটা হচ্ছে কেস টেকিংটা প্রপারলি করা। প্রপারলি কেস টেকিংটা করলে আপনার প্রপার মেডিসিন আসতে বাধ্য। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। মানে অনেক সময় দেখলে সিমটম 4-5টা মেডিসিনের সিমটম আসছে, তার মধ্যে কোন মেডিসিনটা বেশি সিমটম কভার করছে সেটা সিলেক্ট করতে হবে, তাই তো স্যার? যে সিমটম এভুলেশন কি, যেটা যে মেডিসিনের সিমটমগুলি বেশি থাকবে সেটাই আমরা তখন দেব। আর বাকি যে সিমটম মেডিসিনগুলি আসছে আমরা পাশেই লিখে রাখবো। কেন লিখে রাখবো? ওই মেডিসিনে দেওয়ার পরে যদি একটু কাজ করে আর কাজ করছে না, তখন আমাদের মাথায় আনতে হবে যে এই মেডিসিনগুলি ছিল, তখন সেই মেডিসিনের মধ্যে আমরা আবার ভাববো যে এটার মধ্যে কোনটা দেওয়া যেতে পারে, আবার একটু ভালো করে জেনে বুঝে সেই মেডিসিন দেবো। এই ফোড়ার জন্য কত মেডিসিন, ফোড়ার জন্য বেলেডোনা আছে, হেপার সালফার আছে, সাইলেসিয়া আছে, মাক্সল আছে, ফোড়ার জন্য অনেক রকম মেডিসিন আছে। এই আমরা সিমটম মিলাবো, সিমটম মিলিয়ে তবে তো আমরা ওষুধ দেবো, নাহলে তো ওষুধে কাজ করবে না। আবার অনেক সময় দেখা যায় রুগীও কেসিংয়ের সময় প্রপারলি সব কথা বলে না, অনেক কিছু গোপন করে যায়। সেই জন্য কেসিংটা আপনাকে আরেকবার রিভাইজ দিতে হবে যে ঠিক বলেছে কিনা। সেটা আপনাকে উকিলরা যেমন জেরা করে যেমন আসল কথাটা বের করে, আপনাকে আসল কথাটা বের করতে হবে। সেই জন্য আমরা প্রথমে একটা কথা বলেছি, কেস টেকিং কিন্তু একটা আর্ট। এই আর্টটাও একটা শেখার বিষয় আছে। এটা কোনো স্কুল কলেজ থেকে শেখাতে পারবে না। আপনি যত বেশি কেস টেকিং করবেন, যত বেশি ঘাটাঘাটি করবেন, তত বেশি টেকনিকটা শিখবেন। হ্যাঁ, এটা কেস টেকিংটা একদিনে শেখা যায় না। যত বেশি রুগী ঘাটবেন তত দেখবেন পরবর্তীকালে দেখবেন যে রুগী আপনাকে অনেক কিছু গোপন করে, সব সময় সব কথা বলে না। আর এই মানে গোপন কথাটা বের করার জন্য আপনাকে কিছু কৌশল নিতে হয়, সেটাও একটা আর্ট। সেই আর্টের মাধ্যমে কিন্তু আপনি কেস টেকিংটা করবেন। এখন ধরুন আপনি হুট করে একটা প্রশ্ন করলেন, প্রশ্নটা আপনার হলো মানে অবজেক্টিভ টাইপের মানে কি, আপনি রুগী আপনার মাথায় একটা ধরুন ওষুধ মাথায় ঢুকে আছে যে এই লক্ষণ দেখে আমি এই ওষুধটার কথা, সেইভাবে প্রশ্নটা যদি করেন তাহলে প্রপার উত্তরটা পাবেন না। সেই জন্য টেস্টিংয়ের সময় রুগীকে প্রশ্ন করতে হবে, এমনভাবে প্রশ্ন করতে হবে মানে প্রশ্নের উত্তরটা যেন ইয়েস আর নো না হয়। আপনি কি ডিম খেতে ভালোবাসেন, আপনি ওই কথা বলবেন না। আপনি কি খেতে ভালোবাসেন, আপনি যদি বলেন আপনি কি ডিম খেতে বলবেন, হ্যাঁ ডিম খেতে ভালোবাসি। আপনি কি দুধ খেতে ভালোবাসেন, তাহলে বলবেন যে হ্যাঁ দুধ খেতে ভালোবাসি। কিন্তু তাহলে প্রপার কিন্তু সত্যিকার কথাটা কিন্তু পেলেন না। তাহলে প্রশ্ন করার মধ্যে একটা কৌশল আছে। সে প্রশ্নটা হচ্ছে যে এমনভাবে প্রশ্ন করবেন রুগী যেন তার নিজের থেকে বলে। রুগী নিশ্চয়ই বলবে না সে রাগী কি বদরাগী না শান্তশিষ্ট, সে কখনই বলবে না। সেই জন্য আমরা তো একটা কথা বলে থাকি যে আমাদের সিমটমস কিন্তু দুই ধরনের সিমটমস আছে, একটা হচ্ছে সাবজেক্টিভ সিমটমস, একটা হচ্ছে অবজেক্টিভ সিমটমস। সাবজেক্টিভ সিমটমসটা হচ্ছে রুগী নিজে প্রশ্ন করার পরে নিজে থেকে যেটা বলবে সেটা হচ্ছে সাবজেক্টিভ সিমটমস। আর এমন কিছু কথা আছে রুগী জানে না বা রুগী বলে না, জানলেও বলে না, সেটা আপনাকে কায়দা করে বের করতে হবে। তার মধ্যে আরেকটা বিষয় যেটা আছে, তাহলে আমরা কি করি, আমরা রুগীকে কেসিং করার সময় রুগীর আত্মীয় স্বজন, পরিচিত বন্ধু বান্ধব, তার কাছের লোক যারা আছে তাদের কাছ থেকে কিছু প্রশ্ন আমরা জেনে নিই। হ্যাঁ, রুগীকে যদি আপনি জিজ্ঞেস করেন আপনার কি মেজাজ কেমন, আপনি কি খুব রাগী, সে যদি চরম রাগীও হয় সে বলবে না না আমি রাগী না, আমি খুব শান্তশিষ্ট। তা সেখানটা তার পরিচিত বন্ধু বান্ধব, অ্যাটেন্ডেন্স, তাদের থেকে জানতে হবে সে সত্যি সে বদরাগী কিনা। বা সে বলতে পারবে সে কি স্বপ্ন দেখে এই কথাটা বলতে পারবে, কিন্তু সে হিংসুটে
না বদরাগী, এই 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 কথা সে বলবে না, তাহলে সেটাকে আপনাকে কৌশল করে অন্যভাবে জানতে হবে। আরেকটা বিষয় যেটা হচ্ছে আমরা অবজেক্টিভ সিমটম যেটা বলছি, সেখানে আমরা অবজারভেশনের মাধ্যমে কিছু সিমটমস পেয়ে যাব। সেটা আপনাকে কাউকে জিজ্ঞেস করতে হবে না, আপনার অভিজ্ঞতা থেকে আপনার অবজারভেশনের মাধ্যমে আপনি জানতে পারবেন। আর একটা কি, আমরা কিছু ফাইন্ডিংস পাই। আমরা ফাইন্ডিংস বলতে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা, ব্লাড টেস্ট, এক্স রে, ইসিজি, আল্ট্রাসোনোগ্রাফি, যত রকম পরীক্ষা আছে সেই পরীক্ষার মাধ্যমে আমরা কিছু সিমটমস পেয়ে যাই। তা এইভাবে সাবজেক্টিভ সিমটমস অ্যান্ড অবজেক্টিভ সিমটমস মিলিয়ে আমরা রুগীর কেস টেকিংটা করে তারপরে কি করি, আমরা এভ্যালুয়েশনটা করি, অর্থাৎ মূল্যায়ন। এভ্যালুয়েশন মানে হচ্ছে মূল্যায়ন, লক্ষণের মূল্যায়নটা করি। এবার সেখানেও কিন্তু একটা বিষয় আছে, যে সমস্ত লক্ষণগুলো পেলাম তার মধ্যে আবার গ্রেডিং আছে। যাদের কাছে রেপার্টরি আছে তারা দেখবেন, বিশেষ করে কেন্ট রেপার্টরিতে বা বিভিন্ন রকম রেপার্টরি আছে, 400-র উপরে রেপার্টরি বই আছে। তা মানে মোটামুটি স্ট্যান্ডার্ড রেপার্টরি হচ্ছে কেন্ট রেপার্টরি। তা এই সমস্ত রেপার্টরিতে কিছু গ্রেডিং করা থাকে, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড। তাহলে আমরা গ্রেডিংয়ের উপরেও কিন্তু লক্ষ্য রাখবো যে কোন গ্রেডিংয়ের সিমটমসগুলো বলছি। তাহলে সেই গ্রেডিং করে টোটালিটির উপরে বেস করে আমরা সিমটমস দেবো। এবার অনেক সঙ্গে প্রপার সিলেকশন করে কিন্তু ওষুধে কাজ হচ্ছে না, তখন বুঝতে হবে কোথাও একটা বাধা আছে, যাকে বলি আমরা অবস্ট্রাগল টু কিওর, আরোগ্যের পথে যে বাধাগুলো, সেই আরোগ্যের পথে বাধাও আবার অনেক রকম আছে। কতগুলো বাধা থাকে যেগুলো হাইজেনেটিক বাধা। ধরুন আপনি একটা হাঁপানির রুগী, তাকে মানে সে ওষুধও খাচ্ছে আবার স্মোকিংও করছে, তাহলে হাঁপানির রুগী কখনোই ভালো হবে না। একটা সুগারের রুগী, সে ওষুধও খাচ্ছে, আপনার প্রপার মেডিসিন সিলেকশন হয়েছে, কিন্তু যে সমস্ত নিষিদ্ধ খাবার, যেগুলো মিষ্টি জাতীয় খাবার বা ফাইবারহীন যে সমস্ত খাবারগুলো, সে খাবারগুলো বেশি করে খায়, তাহলে ওষুধও খাবে, নিষিদ্ধ খাবারও খাবে, তাহলে তো তার রোগটা সারবে না। তো সেই জন্য এই অবস্ট্রাগল টু কিওর, আরোগ্যের পথে যে বাধাগুলো আছে সেই বাধাগুলো অবজার্ভ করতে হবে এবং সেই বাধাগুলো দূর করতে হবে। আর একটা বাধা আছে যেটাকে বলা হয় আমরা মাইজেমেটিক বাধা, মায়োজেমেটিক অবস্ট্রাগল, অর্থাৎ আরোগ্যের পথে কিছু মায়োজমা বাধা সৃষ্টি করে। তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যান্টি মায়োজেমেটিক ওষুধগুলো দেব। অর্থাৎ যেখানে দেখবো যে আমি অ্যাকোনাইটের সিমটমস পেলাম, অ্যাকোনাইট খানিকটা কাজ করে আর করলো না, ওই যেটা আপনার ডক্টর শীল যেটা বললেন, যে সেরকম লক্ষণ যদি দেখেন, আমি হুবহু অ্যাকোনাইটের সিমটমস পেয়েছি, খানিকটা কাজ করেছে আর কাজ করছে না, তাহলে তার ক্রনিক ওষুধ কি আছে, তার ক্রনিক অ্যাকোনাইটের ক্রনিক হচ্ছে সালফাত। এরকম প্রত্যেকটা মেডিসিনের কিন্তু কমপ্লিমেন্টারি ওষুধ আছে, যেটা ড্রাগ কন্ট্রোল আর ড্রাগ রিলেশনের মধ্যে আপনি পেয়ে যাবেন। আপনাদের কাছে সবার কাছে ড্রাগ রিলেশনশিপের বই আছে, আপনারা মিলিয়ে দেখবেন যে কমপ্লিমেন্টারি ওষুধ কী আছে, তখন আপনি কমপ্লিমেন্টারি মেডিসিনগুলো দেবেন, অবশ্যই কাজ করবে। স্যার একটা বিষয়, নাজম কি আপনার মহিলাদের ঋতুস্রাব বা এরকম কোনো রোগের উপর কাজ করে ভালো? অবশ্যই কাজ করে, অবশ্যই। হ্যাঁ, প্রফিউজ মেনস্ট্রুয়েশন, যেটাকে আমরা আপনার সেকেন্ড ইয়ারে গিয়ে আপনারা গাইনোকোলজি পড়বেন, মেনস্ট্রুয়েশন অনেকগুলো ভাগ আছে, অ্যামোনেরিয়া, ডিসমেনেরিয়া, ক্রিপ্টোমেনেরিয়া, এই সমস্তগুলো গাইনোকোলজি যখন পড়বেন তখন দেখবেন। তা সেখানে একটা মেনস্ট্রুয়েশন, কিছু কিছু মহিলাদের প্রফিউজ মেনস্ট্রুয়েশন হয়, এক বালতি বালতি মেনস্ট্রুয়েশন হয়, রক্ত মানে স্রাব হয়। তা সেই ক্ষেত্রে কিন্তু নাক্স ভূমিকা প্রচণ্ড ভালো কাজ করে। আর মেনস্ট্রুয়েশনের উপরে নাক্স ভূমিকার অনেক সিমটমস আছে। স্যার হ্যাঁ বলো, 10:30 বাজে। আর কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারে। আমরা কিন্তু এই
ব্যাপারে কোনো কাজকর্ম করছি না। আপনাদের যদি প্রশ্ন থাকে আমরা রাত জেগে আপনাদের প্রশ্নের উত্তর দিতে রাজি আছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের জয়েনিংয়ের সময় 25 জন ছিল, এখন বোধ হয় 20 জন এসছে। অর্থাৎ অনেকে মানে অধৈর্য লেগে গেছে বোধ হয়, অনেকে এখন ছুটি চাইছে। তা আপনারা যদি বলেন আমরা থাকবো, আর যদি বলেন যে না আজকে এই পর্যন্ত থাক, তাহলে আমরা এখানে বন্ধ করে দেবো। বলছি চুল কাটলে অ্যালার্জি হয়, এটা কোন মেডিসিনের সিমটম হতে পারে? বুঝতে পারলাম না, একটু রিপিট করুন। যখন চুল কাটে তখন অ্যালার্জি হয়, চুল কাটার পরে অন্য কোনো অ্যালার্জি হয় না? হ্যাঁ, যখন চুল কাটে, চুল কাটে, হ্যাঁ চুল কাটে, বেলেডোনাতে তো চুল কাটে ঠান্ডা লাগে। পার্টিকুলার চুল কাটার সময় কোনো প্রবলেম এলে বেলেডোনা একটা ভালো লক্ষণ আছে। আরও মেডিসিন আছে। আপনাদের রেপার্টরি আছে কি আপনাদের কাছে? দেখবেন প্রত্যেকটা সিমটমসের অন্তত 50 থেকে 100-150 পর্যন্ত সেম লক্ষণ আছে। আপনারা যখন রেপার্টরি স্টাডি করবেন বিভিন্ন গ্রেডে, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেডে, বিভিন্ন গ্রেডের, দেখবেন যে আপনি যেই সিমটমটাই বলুন না কেন, যে কোনো সিমটমস বলুন, তার অন্তত 50, মিনিমাম 50, এমনকি 150 পর্যন্ত মেডিসিন আছে। তার মানে আমাদের সমস্ত চিকিৎসায় কিন্তু অ্যাকোনাইট থেকে জিঙ্কাম পর্যন্ত যত রকম মেডিসিন আছে, সব মেডিসিনে সব সিমটমস আছে। হ্যাঁ, আপনি যখনই যেই মেডিসিনটা পড়তে যাবেন দেখবেন যে এই মানে ওষুধের সঙ্গে আমার যা লক্ষণ আছে মিল আছে। তাহলে আমাদের কাজটা কি? আমাদের কাজটা যেটা ডক্টর সিল বারবার বলে যে আদার্স সিমটমসগুলো মিল আছে কিনা। একটা দুটো সিমটমসকে বেস করে কিন্তু ওষুধ দেওয়া যাবে না। হ্যাঁ, আপনি যাই বলুন না কেন, যেই সিমটমস যে খুঁজুন না কেন, দেখবেন যে অ্যাকোনাইট থেকে জিঙ্কাম পর্যন্ত যত মেডিসিন আছে, প্রত্যেকটা সিমটম অন্তত 50 থেকে 150 পর্যন্ত সিমটম মেডিসিন আছে। তাহলে আমি তো 150টা মেডিসিন দেবো না। আমার তো অ্যাজ পার হোমিওপ্যাথি সিস্টেম অফ ট্রিটমেন্ট আমি কিন্তু একটি মাত্র ওষুধ দেবো। বলরাম যেটা বলো দুটো মেডিসিন দেবো কেন? কখনই না। দুটো মেডিসিন কেন দেবো? আপনি দুটো মেডিসিন দিলে আপনি কি করে বুঝবেন যে কোন মেডিসিনে কাজ করলো? আমরা সব সময় চেষ্টা করব সিঙ্গল মেডিসিনে, এবং সিঙ্গল মেডিসিনে একটা মেডিসিনেই কাজ করবে। তাই খুঁজে বের করতে হবে সেই মেডিসিনটা কোনটা। সেই মেডিসিনটা খুঁজে বের করার মানে সবচেয়ে মানে কার্যকরী সিস্টেম যেটা, সেটা হচ্ছে প্রথম কাজটা হচ্ছে আমি কেস টেকিং করবো। কেস টেকিং করে এভলিউশনটা করব। এভলিউশন করলে আমরা ওই আদার সিমটম, বেশি সিমটমস কার সঙ্গে মিল আছে, এবং একটা একটা করে আমরা বাদ দেবো কোন সিমটমসগুলো বাদ দেওয়া যায়। এই করে করে এভলিউশন করে আমরা কিন্তু একটি মেডিসিনই আসবে, সেইটাই হবে আমাদের সিলেক্টেড মেডিসিন। এই সিলেক্টেড মেডিসিন যদি কাজ না করে, তাহলে বুঝতে হবে যে আমার আরোগ্যের পথে কোথাও বাধা আছে, কোথাও হয়তো অবস্ট্রাকল টু কিওর হয়, তার এক্সাইটিং কজ আছে, অথবা কমপ্লিমেন্টারি ওষুধ দেওয়া হয়নি, অথবা তার মাইজোমেটিক বাধা আছে। তাহলে খুঁজতে হবে যে কোন মাইজম বাধা দিচ্ছে। অথবা যেটা আমরা বললাম যে অনেক সময় আমরা যেটা করি, ওষুধে দিলাম, আবার তার কন্ট্রাডিক্টরি যে সমস্ত খাবারগুলো আছে সেগুলো খেলাম, বা সেই সমস্ত আচার আচরণগুলো, নিষিদ্ধ আচার আচরণগুলো করলাম, তাহলে তো আরোগ্য হবে না। তো সেই জন্য আমাদের ওষুধও যেমন প্রপারলি সিলেকশন হতে হবে, এবং প্রপার সিলেকশন করার জন্য প্রথম কাজটা হচ্ছে আপনার কেস টেকিং করা। কেস টেকিং ছাড়া কিন্তু হোমিওপ্যাথি ওষুধের মানে চিকিৎসার সাফল্য আনা যাবে না। সেই জন্য ভালো করে আগে কেস টেকিংটা শিখতে হবে। আর এই কেস টেকিং ভালো করে শেখার জন্য কিন্তু আমরা আউটডোর চালু করছি। সামনের মাস থেকে আমাদের আউটডোর চালু হবে, এবং সেখানে কি করে কেস টেকিং করতে হয়, কি করে এভলিউশন করতে হয়, এবং কি করে প্রপার মেডিসিন দিতে হয়, সেটা আমাদের হাতে কলমে শেখানো হয়। আর যেটা ওই কমলেশবাবু যেটা বলছিলেন যে পোটেন্সি কত দেবো, পোটেন্সির জন্য তো আপনাকে অর্গানন পড়তে হবে।
পোটেন্সি সিলেকশনটা তো আপনি নিজে করবেন, সেটা হচ্ছে অর্গানন থেকে আপনি শিখবেন যে কী করে পোটেন্সি, কোন পোটেন্সিটা দেবো। এবার 50 মিলিসিমাল দেবো, না ডেসিমেল স্কেলে দেবো, না সেন্টিসিমেল স্কেলে দেবো। আমাদের তো অনেক রকম 3টে স্কেলে ওষুধ তৈরি করা হয়, তা কোন স্কেলে ওষুধ দিলে কীভাবে কাজ পাবো সেটা আপনাদের অবজারভেশনের মধ্যে দিয়ে আপনাদের নিজেদের অর্জন করতে পারবেন। আর অর্গাননটা ভালো করে পড়তে হবে, একদম ভালো করে রপ্ত করতে হবে যে আমরা পোটেন্সি সিলেকশনের জন্য কিন্তু আমাদের অর্গানন আর মেডিসিনটা ভালো করে আয়ত্ত করতে হবে। স্যার আপনি কিছুদিন আগে একবার বলেছিলেন যে অর্গানন অফ মেডিসিন আমাদের ফার্স্ট ইয়ারের জন্য আপনি শনি রবিবারে ক্লাস পড়াবেন। ওইটা তো সামনের মাস থেকে করবো, সামনের মাস থেকে শনি রবিবারে শুধু আপনাদের না স্পেশাল একটা ক্লাস হবে, সেটা আমি করব। সেটা অর্গানন থাকবে, হোমিও ফিলোজফি থাকবে, ক্রনিক ডিজিজ নিয়ে আলোচনা, ভ্যারাইটি আমাদের সিলেবাসের বাইরে কিছু সাবজেক্ট নিয়ে আমরা আলোচনাটা করব। হ্যাঁ স্যার, আপনি মায়াজমটাও করবেন বলেছেন। হ্যাঁ, মায়াজম করা হবে তো, অর্গাননের মধ্যে তো মায়াজমের প্রশ্নটা আসবে। মায়াজমের বিষয়টা হবে অর্গানন পড়াতে গিয়ে, আর হবে ক্রনিক ডিজিজ পড়াতে গিয়ে। তার সমস্ত সাবজেক্টগুলো আমরা বিভিন্নভাবে বিভিন্ন দিন ওইগুলো আমরা আলোচনাটা করব। আর একটা ঘোষণা করি, তুমি একটু ওই ঘোষণাটা করে দাও যে আমাদের 27 তারিখে রথযাত্রা উপলক্ষে আমাদের যে প্রোগ্রামটা একটু বলে দাও সবাই। আমরা অফলাইন ক্লাসের জন্য অফলাইন ক্লাসটা শুরু করব। তা সেই জন্য আমরা রথের দিন একটু ভালো দিন ভেবে নিলাম। সেই রথের দিন ভেবেছিলাম, তা ভেবে নিয়েই আমরা মিটিংয়ে আলোচনা করে রেজুলেশন করে আমরা রথের দিন আমরা সেই উদ্বোধনটা করব। তারপরে আমরা জুলাই মাসের প্রথম শনিবার থেকে আমরা অফলাইন ক্লাস শুরু করব। অফলাইন ক্লাস প্রথমে হচ্ছে ফার্স্ট ইয়ার হচ্ছে 9টা থেকে 12টা পর্যন্ত। তারপরে হচ্ছে সেকেন্ড ইয়ারদের 1টা থেকে 4:30 পর্যন্ত। এই হচ্ছে অফলাইনে ক্লাস হবে। এবং সেখানে আমরা প্রজেক্টর মেশিনের দ্বারা অ্যানাটমি, ফিজিওলজি, ফার্মাসি সবই প্রজেক্টর মেশিনের দ্বারা ছবি করে দেখানো হবে। ছবির মাধ্যমে দেখতে পাবেন অ্যানাটমি, ফিজিওলজি যে মানুষের আমরা তো কোনো হসপিটালে তো আমরা ব্যবস্থা করতে পারবো না, সেই জন্য আমরা প্রজেক্টর মেশিনের মাধ্যমে ওটা দেখিয়ে দেবো। চোখের সামনে দেখতে পারবেন সব কিছু, মানে পর্দায়। প্রজেক্টর মেশিন হচ্ছে পর্দায় দেখতে পাবেন, মেশিনের দ্বারা পর্দায় দেখতে পাবেন। তো রথযাত্রা উপলক্ষে আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল, সবাই ওই দিন আসবেন। আমরা সবাই এক জায়গায় বসবো, আলোচনা করব, গল্প করব। সবাইকে আসার জন্য সময় হচ্ছে 11টা। আপনারা সবাই উপস্থিত থাকবেন। উপস্থিত থাকলে কিন্তু আমাদের ভালো লাগবে। আমরা আশা করব সবাই আসবেন। স্যার আমরা তো অনেক দূরে আছি, ভিডিও করে পাঠাবেন স্যার। আচ্ছা, তাহলে আর কি করব, তাহলে আমরা যদি পারি মনে করে দেবেন, আমরা ভিডিও করে দেখাবো। হ্যাঁ স্যার, ভালো লাগবে, কারণ আমরা তো অনেক দূরে আছি। হ্যাঁ, তাহলে ওই সময় একটু ফোন করবেন, মাথায় আসবে, আমরা ভিডিও করে দেখাবো। ভালো হবে স্যার, আমরাও 700-800 কিলোমিটার দূরে আছি। আচ্ছা, ঠিক আছে। স্যার হ্যালো। হ্যাঁ বলুন। স্যার হ্যাঁ বলুন। এটা নদী আছে তো? হ্যাঁ বলুন। এটা নদী আছে তো? বলছি কোথায় যাবো, নদী আছে তো? নদীয়া রানাঘাটে ভাগড়াপাড়া ফ্ল্যাট। একটু জোরে না বললে তো বোঝা যাচ্ছে না। একটু জোরে বলুন। বলছি স্যার নদিয়া থেকে এই শিয়ালদা থেকে রানাঘাট ট্রেন ধরবো।
হ্যাঁ, শিয়ালদা থেকে রানাঘাটের ট্রেন ধরে রানাঘাটে নামবেন। সে আপনি শান্তিপুর ধরতে পারেন, গেদে ধরতে পারেন, কৃষ্ণনগর ধরতে পারেন, রানাঘাট লোকাল ধরতে পারেন, যে কোনো ধরতে পারেন। নামবেন হচ্ছে রানাঘাটে। এবার রানাঘাট থেকে নেমে পায়ে হেঁটে 5 থেকে 7 মিনিট লাগে পায়ে হেঁটে। ফোন করে বলে দেব, ফোন করলে বলে দেবো আমরা কোন রাস্তা দিয়ে আসবেন, রাস্তার লোকেশনটা বলে দেবো। প্ল্যাটফর্ম থেকে 5 থেকে 7 মিনিট। আচ্ছা, বলছিলাম স্যার আমাদের দূরে যারা আছি অফলাইনের জন্য তারা কি করব? ওই যে আমরা ভিডিও করে দেখাবো, আর কি করবো। আপনারা তো অনেক দূরে কি করে আসবেন, বেশি দূর তো নয়। আমরা দেখাবো একটু ভিডিও। আমার বাড়ি 24 পরগনা। আমি ওই তোমার ক্যানিং বায়োকেমিক কলেজে পড়াশোনা ওখানে কোর্স করেছি, ওখানে ডিবিএমএস কোর্স। তো স্যার বলছিলেন যে এখানে কোনো ব্যবস্থা করা যায় কিনা। সে যদি আপনারা করতে পারেন তো করবেন। হ্যাঁ, বুঝতে পারলাম না, আপনি ওই কলেজে পড়েছেন তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তা আমাদের এখানে আসতে পারেন, অসুবিধা নাই। আমাদের প্রোগ্রাম আপনি অ্যাটেন্ড করতে পারেন। ওটা বলছি না স্যার, বলছি যে অফলাইনে শনিবার রবিবার যে অফলাইনে ক্লাস হবে। অফলাইনে আপনাদের ওখানে ক্লাস হবে তো? আপনাদের ওখানে তো আপনাদের ক্যানিং এ অফলাইনে ক্লাস হবে, সেখানে আপনারা করবেন শনিবার রবিবার করবেন। আর আপনাদের ওই লিয়াকত বাবুকে বলবেন যে শনিবার রবিবার ওখানে ক্লাস হবে। আর আমাদের এখানে হবে, আমাদের কাছাকাছি যারা আছে তারা আসবে এখানে, আমাদের এখানে ক্লাস হবে। আপনি তো ক্যানিং এর মাধ্যমে এসছেন, তো ক্যানিং এ আপনাদের ক্লাস হবে ওখানে শনিবার রবিবার। আর অনলাইনের ক্লাসগুলি আমরা নিচ্ছি। আচ্ছা ঠিক আছে আপনারা আছেন কৃষ্ণনগর। স্যার বলছিলাম যে ফর্ম পাঠিয়েছে, ফর্মটা ফিল আপ করে স্যারের হাতে, লিয়াকত স্যারের হাতে দিয়ে দেবো। হ্যাঁ, আমরা ফর্ম ফিল আপ করে ওখানে জমা দিয়ে দেবেন। পিডিএফ এমন পাঠিয়েছে, ছোট পিডিএফ, ছোট লেখা বুঝতে পারছি না। না, ব্যাপার হচ্ছে লেখা অসুবিধা হচ্ছে, একটু বড় পিডিএফ করে নেবো কি? হ্যাঁ, বড় করে নেবেন। হ্যাঁ ঠিক আছে, বড় একটা করে নেবেন, ফর্মের মতো ফর্ম করে নেবেন। ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, ওকে, আজকে আমরা এখানেই মোটামুটি শেষ করলাম। আগামী বৃহস্পতিবারে আবার দেখা হবে। স্যার এখানেই শেষ করছি স্যার। হ্যালো, গুড নাইট স্যার।